আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। সালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আমরা গত ক্লাসে থিওরিটিক্যাল ডিসকাশন যেগুলো করছিলাম, টেকনিক্স অফ মডার্ন এনভায়রনমেন্ট, কারো কোনো ডিফিকাল্টিস বা কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে আমরা আজকে বাকি অংশ দেখবো এবং একটু অ্যাপ্লিকেশনও দেখবো যে কিভাবে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। আমরা মোস্ট প্রবাবলি লাস্ট একদম শেষের দিকে এই এটা পড়তেছিলাম, তাই না? জাস্ট ইন টাইম সিস্টেমের বেনিফিটস এবং প্রবলেমস এখানে শেষ করছিলাম। আজকে আমরা আরো দু একটা কনসেপ্ট দেখব, যেমন বলছিলাম আমাদের সিলেবাসে যেটা ছিল। আমরা বলছিলাম এখানে আমরা কভার করব টিকিউএম, এটা কভার হলো, ব্যাকফ্ল্যাশ রয়ে গেছে, জেআইটি হয়ে গেছে। এখন এই তিনটা কনসেপ্ট আর হচ্ছে ব্যাকফ্ল্যাশ, এই চারটা বিষয় আমরা দেখব। সো ফার্স্ট আমরা শুরু করব ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং দিয়ে। এটাকে বলা হয় এমআরপি 1। সো ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস প্ল্যানিং, এটা ট্র্যাডিশনালি যেটা করা হতো, একটা প্রোডাকশন গোলস সেট করা হতো যে আমরা কত প্রডিউস করতে চাই সারা বছর। একটা এস্টিমেট করা হতো, ডিমান্ড, মার্কেট ডিমান্ড এস্টিমেট করে, তারপরে বেস করে আমরা এটা মান্থলি বা উইকলি ভাগ করে নিয়ে আমরা সেইভাবে প্রোডাকশন করতাম। এবং প্রোডাকশন করতে গিয়ে যাতে আমাদের র ম্যাটেরিয়ালের শর্টেজ না হয়, স্টক আউট না হয়, এরকম বিভিন্ন রকম ক্যালকুলেশন আপনারা শিখছেন এর আগে কস্ট অ্যাকাউন্টিং এ, যেমন ইওকিউ, এটা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা এরকম অনেক কিছু শিখছেন। বাট সেই ক্ষেত্রে যেটা হয়, স্টক পাইলিং এর সুযোগ থাকে, অর্থাৎ স্টক পাইলিং হয়ে আস্তে আস্তে ইনভেন্টরি লেভেলটা বেশি হয়ে যায়। ইনভেন্টরি লেভেল যত বেশি হবে আপনারা জানেন ক্যারিং কস্ট তত বাড়বে, যেটা বিজনেসের প্রফিটেবিলিটিকে হ্যাম্পার করবে বা ক্ষতিগ্রস্ত করবে। তো এইটা থেকে বের হওয়ার জন্য ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং, যেটা কম্পিউটারাইজ একটা সিস্টেম, যেখানে আসলে আমরা ম্যাটেরিয়ালের লেভেলটাকে, ইনভেন্টরি লেভেলটাকে কমানোর জন্য এটা করা হয়। কিভাবে করা হয় দেখেন, এটাও সেই পুশ অ্যাপ্রোচের মতো কিছুটা। এমআরপি 1 বলা হয় এটাকে। এমআরপি, it's a computerized planning system that first determines the quantity and timing of finished goods. তার মানে কি, আমরা পুশ না পুল, কোন অ্যাপ্রোচে যাচ্ছি? আগে আমরা ম্যাটেরিয়াল কিনি না, আগে কি করি? ফার্স্ট আমরা কি করছি, the quantity and timing of the finished goods demanded. শোনা যাচ্ছে? তাহলে ফার্স্ট আমরা দেখি যে আমাদের কাস্টমাররা কতটুকু ফিনিশ গুডস চাচ্ছে এবং কখন চাচ্ছে। এইটা জানার পরেই আমরা ম্যাটেরিয়ালের জাস্ট ইন টাইম কনসেপ্টের সাথে চলে যাচ্ছে। এটা জানার পরে দেন ইউজেস দিস টু, বেসড অন দিস ইনফরমেশন উই ক্যান ডিটারমাইন অর উই ডিটারমাইন the requirements for raw material components and other sub-assemblies. The requirement for raw material components and other assemblies, সাব-অ্যাসেম্বলি যা কিছু আমাদের লাগে ম্যাটেরিয়ালের সাথে, যদি অন্য কোনো কম্পোনেন্টস, পার্টস বা সাব-অ্যাসেম্বলিজ থাকে, সেগুলো আমরা এইগুলো আমরা কেনার ব্যবস্থা নিই বা রিকোয়ারমেন্টস ডিটারমাইন করি। তার মানে হচ্ছে একটা পুশ প্রসেস আছে এমআরপি। আগে দেখছি যে ফাইনাল গুডস বা ফিনিশ গুডস এর ডিমান্ড কতটুকু, সেটা জানার পর আমরা র ম্যাটেরিয়াল নিচ্ছি। তার মানে আমাদেরকে আগে অর্ডার পেতে হবে, অথবা আগে আমাদের ডিমান্ড সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে যে হোয়াট ইজ গোয়িং টু বি demanded by the customers. তো এই সিস্টেম যদি আমরা, এটুকুই কথাবার্তা সিস্টেমের, এগুলো খুব শর্টকাটে দেওয়া আছে বইতে, এবং আসলে কথাবার্তা খুব ছোট। এটার আউটপুট হচ্ছে আপনাদের বইতে ডিটেইলস আছে, এটা যে এটা যদি আমরা ভালোভাবে করতে পারি, দেন উই ক্যান জেনারেট, আওয়ার সিস্টেম উইল জেনারেট a production schedule, then we can prepare purchase order for materials and parts, and we can prepare a work orders to manufacture parts and sub-assemblies. অর্থাৎ আমাদের ফিনিশ প্রোডাক্ট তৈরি করার জন্য আমরা ওয়ার্ক অর্ডার তৈরি করতে পারবো যদি আমরা এমআরপি করতে পারি। এটার বেনিফিট তো আপনারা আগেই বলে ফেলছি। বেনিফিটটা হচ্ছে যে আমরা যেটা করতে পারি, দুইটা কাজ করতে পারি।
আমি এটা আগে বলছিলাম যে আমরা ইনভেন্টরি লেভেলটা কমে যাবে কেন, কারণ আমি আগে জেনে নিচ্ছি যে হোয়াট অ্যাকচুয়ালি কাস্টমার ডিমান্ড। এটা জেনেই আমি র মেটেরিয়াল কিনছি, কাজে ইনভেন্টরি লেভেলটা আলটিমেটলি কমে আসার কথা। আর একটা যেটা হয় সেটা হচ্ছে যে কাস্টমার ডিমান্ড যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা প্রোডাকশন স্কেজুলটা খুব দ্রুত শর্ট টাইমের ভিতরে চেঞ্জ করতে পারি, এবং এর ফলে আমরা নতুন পার্সেল অর্ডার, নতুন ওয়ার্ক অর্ডার তৈরি করতে পারি। এই হচ্ছে বেনিফিট, দুইটা বেনিফিট আবার বলছি। একটা হচ্ছে আমরা ইনভেন্টরি লেভেলটা কমাইতে পারি বিকজ উই আর প্রিপেয়ারিং রিকুইজিশন ফর ম্যাটেরিয়াল জাস্ট আফটার লার্নিং অ্যাবাউট দ্য quantity of finished goods and timing of finished goods demanded by the customers. So inventory level ultimately কমে যাবে তার র ম্যাটেরিয়াল। আর সেকেন্ড হচ্ছে যে যখনই চেঞ্জ চলে আসে কাস্টমার ডিমান্ডে, তখনই আমরা সঙ্গে সঙ্গে, যেহেতু আমাদের কম্পিউটার সিস্টেম ফলো করছি, তাদের সঙ্গে সঙ্গে আমরা কি করতে পারি, স্কেজুলে চেঞ্জ নিয়ে চলে আসতে পারি, এবং কুইকলি আমরা এই স্কেজুল রেডি করে এইটার উপর বেস করে নতুন পার্সেল অর্ডার এবং ওয়ার্কফ্লো রেডি করতে পারি। এই হচ্ছে সুবিধা। আর এটার জন্য যেটা প্রয়োজন হবে, মাস্টার প্রোডাকশন স্কেজুল থাকতে হবে, বিল অফ ম্যাটেরিয়াল থাকতে হবে, এবং ইনভেন্টরি ফাইল। এই তিনটা ফাইল মেইনটেইন করলে আমাদের পক্ষে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং তৈরি করা সম্ভব বা মেইনটেইন করা, ফলো করা সম্ভব। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এইটুকু এমআরপি নিয়ে কথাবার্তা, এমআরপি 1। কোনো কোশ্চেন আছে না, পরেরটাই যাবো। ওকে, সো থ্যাংক ইউ। এমআরপি 2 এখানে কি বলা হচ্ছে, এখানে এম 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 এখানে এমআরপি 1 এ এম স্ট্যান্ডস ফর ম্যাটেরিয়াল, বাট এমআরপি 2 তে এম রিপ্রেজেন্টস অর এম স্ট্যান্ডস ফর ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ জাস্ট এক্সটেনশন একটা। এমআরপি 1 ইজ এক্সটেন্ডেড টু ইনক্লুড লেবার এন্ড মেশিন অ্যাভেইলেবিলিটি বা ওভারহেড, আপনারা বলছেন এটা যে এমআরপি 1 এ যেখানে শুধু ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং করা হয়েছে, কিন্তু এমআরপি 2 তে যেটা করা হচ্ছে ম্যাটেরিয়ালের সঙ্গে সঙ্গে লেবার এবং মেশিনের বিষয়টা এখানে ইনক্লুড, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং এর জন্য যে সব রিসোর্স লাগবে সবগুলোকে এখানে ইনক্লুড করা হচ্ছে। এইটুকুই হচ্ছে এক্সটেনশন। তো যদি আমরা এই এমআরপি 2 বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা সহজেই ওইখানে আমরা যেটা করতে পারছিলাম প্রোডাকশন স্কেডিউল তৈরি করতে পারছিলাম। এখানে প্রোডাকশন শিডিউলের পাশাপাশি আমরা কস্ট বাজেট তৈরি করতে পারবো, ম্যাটেরিয়াল পারচেজ বাজেট তৈরি করতে পারবো, ক্যাশ বাজেটের যে এলিমেন্টস গুলো এই প্রোডাকশনের সাথে জড়িত সেইগুলো আমরা রেডি করতে পারবো, এবং আমরা একটা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল বা লেবার কস্ট সেট করতে পারবো প্রতি ইউনিটের জন্য। এই আউটপুট গুলো আমরা পাবো যদি এমআরপি 2 আমরা রেডি করতে পারি। তো এই জাস্ট ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং এর এক্সটেনশন হচ্ছে ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং। তো এই জিনিসগুলো এখন খুব কম চলে, কারণ হচ্ছে যে আমরা অলরেডি এমআরপি এবং এমআরপি 1 এবং 2 থেকে আমরা ইআরপি তে চলে আসছি। এটা আপনারা যারা জব করেন তারা অলরেডি মনে হয় ইআরপি ইউজ করেন, তাই না? আছেন কেউ ইআরপি ইউজ করেন আপনারা? এমনকি টালিও ইআরপি তে চলে গেছে। জি স্যার। তাহলে যেখানে ইআরপি চলে আসছে সেখানে এমআরপি 1 এমআরপি 2 এর গুরুত্ব আসলে এখানে কি হয়ে গেছে, কমে গেছে, তাই না? তো ইআরপি তো আপনারা অলরেডি বলছেন যারা বলেন। স্যার ইআরপি আসাতে এমআরপি কি হয়ে গেছে স্যার? না, ফার্স্ট ছিল একেবারে ম্যানুয়ালি আমরা ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং করতাম, তারপরে কম্পিউটারাইজ ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং করলাম, এরপরে শুধু ম্যাটেরিয়াল না করে ম্যাটেরিয়ালের সাথে আরো এক্সটেনশন করে ম্যাটেরিয়াল প্লাস লেবার প্লাস মেশিন সবগুলো আমরা প্ল্যানিং এর ভিতরে ইনক্লুড করলাম। এখন লাস্ট মডিউল, একটা মডিউল আর কি, ওইটা ছিল একেবারে এনসিয়েন্ট, তারপরে একটু এক্সটেনশন হয়েছে, এখন পুরো কোম্পানিতে এক্সটেনশন হয়ে গেছে। এটা মানে আগের গুলোকে এক্সটেন্ড করে করে ইআরপি তে আসছে। আচ্ছা বিষয়টা স্যার এমআরপি 1 স্যার মানে ম্যাটেরিয়াল যেটা এখানে কি ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটোই আসবে? একটু বলেন, আমি মিস করছি। স্যার এমআরপি 1 যেটা ম্যাটেরিয়াল স্যার সেখানে কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল দুটোকে হিসাব করে? এই ক্ষেত্রে শুধু আমাদের ম্যাটেরিয়ালের কথা বলা হচ্ছে। আসলে বেসিক্যালি ম্যাটেরিয়াল বলতে তো ডিরেক্ট ম্যাটেরিয়ালকে বোঝায়, কারণ ইনডিরেক্ট ম্যাটেরিয়াল আপনারা জানেন একদম ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট থাকে, তাই না? যেটা ইকোনমিক্যালি ট্রেসও করা যায় না, রাইট? জি স্যার। এই জন্য আমরা ডিরেক্ট ম্যাটেরিয়ালকে ফোকাস করবো, কারণ যদি এটার গুরুত্ব থাকতো ভ্যালু কোয়ান্টিটির দিক দিয়ে বা আপনার কি বলবো ইউজের দিক দিয়ে, তাহলে তো আমরা ওইটাকে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল বলতো। ইনডিরেক্ট ম্যাটেরিয়ালের শর্তই তো হচ্ছে তার ভ্যালুটা ইনসিগনিফিকেন্ট হয় সাধারণত, তাই না? ওকে স্যার। ওকে। আর আরেকজন যে কোশ্চেনটা করলে ক্লিয়ার বুঝছেন তো আপনারা? এমআরপি 1 এমআরপি 2 এর পরের ভার্সন হচ্ছে ইআরপি। ওকে জি স্যার। ওকে, সো এমআরপি তে করতাম শুধু ম্যাটেরিয়ালের জন্য প্ল্যানিং, এমআরপি 2 তে করতাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর জন্য, আর ইআরপি তে দেখেন ওই ম্যানুফ্যাকচারিং তো থাকবেই, তার সঙ্গে আরো যত মডিউল আছে সব যোগ হবে। ক্লিয়ার?
এটা কিন্তু রয়ে গেছে, দেখছেন 1 নম্বরে ম্যানুফ্যাকচারিং বা অপারেশনস আছে। যদি সার্ভিস হয় তাহলে কিন্তু ম্যানুফ্যাকচারিং না, তখন এটার নাম হবে অপারেশন। অপারেশন দ্বারা যদিও ম্যানুফ্যাকচারিং সার্ভিস প্রোভাইডিং দুইটাকে বোঝায়। আর এটা তো ফ্যাক্টরির ভিতরে লিমিটেড ছিল। এখন ইআরপি আসার কারণে কি হয়েছে, এখন আপনার সেলস এন্ড ডিস্ট্রিবিউশন বা মার্কেটিং, অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স, যদি আরো কিছু থাকে, আইটি বলেন, যা কিছু বলেন, সবকিছুকে একসাথে ইন্টিগ্রেটেড করা হয়। ইআরপি হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, যেটা একটা ইন্টিগ্রেটেড সফটওয়্যার that integrates all the functions of a company or of an undertaking or of an organization into an integrated model. একটা ইন্টিগ্রেটেড মডেলের ভিতরে সব কাজগুলোকে কোঅর্ডিনেট করে। অর্থাৎ এটার বেস্ট এক্সাম্পল আপনারা দেখবেন যে আগে আমরা দেখতাম একজন এমডি বা একজন সিইও, তার মানে তার টেবিলে 10টা 15টা টেলিফোন থাকতো, তাই না? থাকতো না? কারণ কি? কারণ একটা টেলিফোন ডেডিকেটেড ছিল ফ্যাক্টরির জন্য, যে ফ্যাক্টরি থেকে নিউজ আসবে, ওইটা রিং বাজলে বুঝতাম যে এটা ফ্যাক্টরি থেকে রিং ইয়েটা আসছে, টেলিফোনটা। আর ওটা থাকতো মার্কেটিং এর জন্য, ওইখান থেকে যখন রিংটা বেজে উঠতো তখন বুঝতো যে এমডি সাহেব যে মার্কেটিং থেকে কোনো ঝামেলা। আবার যদি বোর্ড অফ ডিরেক্টরস এর জন্য আলাদা আলাদা ইয়ে থাকতো, ফাইন্যান্স ফাংশন, এইরকম এইভাবে এইচআর ফাংশন, প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা আলাদা টেলিফোন থাকতো। তো এখন কি হয়, এখন যেটা হয় ইআরপি আসার কারণে আপনার যে ইন্টিগ্রেটেড সফটওয়্যার, তার ড্যাশবোর্ডে এমডি বা সিইও বা চেয়ারম্যানদেরকে যেই অ্যাক্সেস দেওয়া থাকে, তাতে করে তারা যে কোনো সময় যে কোনো জায়গার কারেন্ট স্ট্যাটাস যদি আপডেট করে থাকে তারা দেখতে পারে, রাইট? হ্যাঁ, তাহলে আপনি যদি জানতে চান যে আমার ফ্যাক্টরির কি অবস্থা, প্রোডাকশনের কি অবস্থা, আমার স্টোর রুমে কত পিস পড়ে আছে, কত পিস রেডি হয়ে আছে, কত পিস আমার মেশিনে ওয়ার্কিং প্রসেস হয়ে আছে, আমার র মেটেরিয়াল কতটুকু হাতে আছে, সামনে কোভিড-19 এর ইম্প্যাক্টের কারণে আমি পাবো না, সেই ক্ষেত্রে কি আমি কখনোই আমার প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট বা পারচেজ ডিপার্টমেন্টে ফোন করতে হবে না, এই কতটুকু আছে, কত লাগবে। আপনি আপনার কম্পিউটারে বসে আপনার এই ড্যাশবোর্ডটা যখন দেখবেন, তখন ওখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন যে কারেন্ট স্ট্যাটাস কি অবস্থা, ম্যাটেরিয়ালের কি অবস্থা, ফিনিশ গুডস এর কি অবস্থা, ফ্যাক্টরিতে কতগুলো লাইনে প্রোডাকশন হচ্ছে, কিংবা অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্সের কি অবস্থা, ক্যাশের কি অবস্থা, ব্যাংকের কি অবস্থা, প্রত্যেকটা জায়গা, মার্কেটিং এর কোথায় কোথায় আমরা মার্কেট আমাদের এক্সপানশন হয়েছে, বা কোন কোন জায়গায় আমাদের সেলস ফোর্স কাজ করছে, কোথায় নাই আমরা, বা আমাদের মার্কেট শেয়ার কোথায় কতটুকু আছে, এভরিথিং উইল বি অ্যাভেলেবল অন ইওর কম্পিউটার স্ক্রিন, রাইট? বুঝতে পারছেন কি ইআরপির বিষয়টা সবাই? জি স্যার। তাহলে এখন আপনারা কর্পোরেট লাইফে গেলে ইআরপি পাবেন। ইআরপি নাই এমন কোম্পানি খুব কম, একদম ছোট কোম্পানি ছাড়া বেশিরভাগ কোম্পানিতে ইআরপি চলে গেছে অলরেডি। তার মানে হচ্ছে আপনি যখন অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্সে জবে যাবেন, তখন কিন্তু আপনাকে শুধু অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্সের ওই ওই জায়গাটাই শুধু আপনাকে অ্যাক্সেস দেওয়া থাকবে, কিন্তু এইচআর, সেলস, ম্যানুফ্যাকচারিং এই জায়গাগুলোতে আপনি অপশন দিতে, মানে অ্যাক্সেস দিতেও পারে, আবার কি নাও দিতে পারে, তাই না? যারা টপ ম্যানেজমেন্টে থাকবে তাদের সাধারণত সব জায়গায় কি অ্যাক্সেস থাকে, রাইট? জি স্যার। কেউ কি কোনো কোশ্চেন করলেন? আমি মনে হয় একজন কিছু বলতে চাইছেন, মিস করছি আমি। কোশ্চেন করে নাই স্যার। ওকে, আচ্ছা, এই যে একজন হচ্ছে লিংকটা চাচ্ছে, দিয়ে দিচ্ছেন না অলরেডি? লিংকটা কি একজন দিয়ে দিলেন, তাই না? আচ্ছা, আমি লিংকটা দিয়ে দিই। লিংক শেয়ার করে শেয়ার করছে? ও আচ্ছা, অলরেডি তো শেয়ার করছে, ঠিক আছে, তারপরে আমি দিয়ে দিলাম। ওকে, সো এই ছিল হচ্ছে ইআরপি। লাস্ট হচ্ছে ব্যাক ফ্ল্যাশ কস্টিং নিয়ে গতদিন একজন কোশ্চেন করছিলেন যে আমরা পিছনের দিকে ফিরে যাই সিস্টেমে। আমি মনে হয় এইটা শিখালে বেটার বুঝবেন, এটা রিড আউট করলে বেটার বুঝবেন ব্যাক ফ্ল্যাশটাকে। Back flash costing আসলে আপনি to what extent your company will be able to follow back flash costing in absolute form, it depends on the level of inventory your company is holding or your company is maintaining. আপনি কোন লেভেলে ইনভেন্টরিটা হোল্ড করবেন, আপনার আসলে ইনভেন্টরি থাকে কিনা, র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, এইগুলো কতটা থাকে, তারপর ডিপেন্ড করবে যে আপনাকে কয়টা এন্ট্রি বা কোন সময় আপনাকে জার্নাল এন্ট্রি বা ইনপুট দিতে হবে আপনার সিস্টেমে। এটাকে ট্রিগার বলা হয়। দিস ডিপেন্ডস অন হাউ মাচ ইনভেন্টরি এ কোম্পানি হোল্ডস
or whether it uses a true GIT system। তার মানে ব্যাকফ্লাশ কস্টিং হচ্ছে GIT এনভায়রনমেন্টের জন্য, কিন্তু মনে রাখেন যেখানে ইনভেন্টরি বেশি সেখানে ব্যাকফ্লাশ কস্টিং ইউজ করার সম্ভাবনা কি খুবই কম। Trigger points determine when entries are made in the accounting system. The most common variants are তিন ধরনের ব্যাকফ্লাশ কস্টিং দেখা যায়, নরমালি বেশিও থাকতে পারে। ভেরিয়েন্ট 1, নাম্বার অফ ট্রিগার পয়েন্ট একটা 1, তার মানে হচ্ছে একবারই এন্ট্রি দিতে হবে। কখন? ইনভেন্টরি ট্রানজাকশনস আর অনলি রেকর্ডেড when a product is sold। তার মানে আপনি কাঁচামাল কেনার সময় শুধু লিখবেন, কিন্তু কাঁচামাল মেশিনে যাচ্ছে, এটা ওয়ার্কিং প্রসেস হচ্ছে, এটা ফিনিশ গুডসে কনভার্ট হচ্ছে, কোনো জার্নাল এন্ট্রি লাগবে না। শুধুমাত্র বিক্রি করলে জার্নাল দেবেন, তার আগে কোনো জার্নাল দেবে না। সে কারণ হচ্ছে যে ইনভেন্টরি ব্যালেন্স এট দ্য ইয়ার এন্ড নীল, যেমন জাস্ট ইন টাইমে ইনভেন্টরি ব্যালেন্স নীল থাকে, তাদের জন্য এই সিস্টেম আইডিয়াল, একদম আদর্শ যে ব্যাকফ্লাশ কস্টিং। ক্লিয়ার? স্যার আরেকবার বলেন। আচ্ছা সেকেন্ডটা বলি, তাহলে প্রথমটা ক্লিয়ার হবে। আচ্ছা প্রথমটা বললাম, মনে করেন আপনার কোম্পানির বছরের শেষে কোনো ইনভেন্টরি থাকে না, কোনো ফিনিশ গুডস থাকে না, ওকে? জি। তাহলে কি আপনার ফিনিশ গুডস এর ইনভেন্টরি ভ্যালুয়েশনের প্রয়োজন হবে? কিভাবে ভ্যালুয়েশন করবেন স্যার? নাই তো ইনভেন্টরি, ঠিক না? প্রয়োজন নাই স্যার। ইনভেন্টরি তো নাই, তাহলে ভ্যালুয়েশন কি করবো, তাই না? জি স্যার। তাহলে আমার কি ম্যাটেরিয়াল কত টাকা খরচ হয়েছে, ম্যাটেরিয়াল ডেবিট, এই ক্রেডিট, তারপরে ওয়ার্কিং প্রসেস ডেবিট, এই ম্যাটেরিয়াল চলে গেল ক্রেডিট, এই ওয়ার্কিং প্রসেস ডেবিট, ডাইরেক্ট লেবার চলে গেল ক্রেডিট, ওভারহেড কে আবার আমরা রিকভার্ড করে কি বলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কে আবার ওয়ার্কিং প্রসেসে নিয়ে গেলাম, ওয়ার্কিং প্রসেস কে আবার ফিনিশ গুডসে নিয়ে গেলাম, এসবের দরকার আছে তাদের? না স্যার। কোনো দরকার নেই। যখন প্রোডাক্ট সেলস করবে, মানে দিনের শুরুতে যদি 0 দিয়ে শুরু করেন, দিনের শেষে যদি 0 দিয়ে শেষ করেন, তাহলে আপনার ইনভেন্টরিও নাই, ইনভেন্টরি ট্রানজাকশন রেকর্ড করার কোনো প্রয়োজন নাই। নাই। এটা হচ্ছে ট্রু ব্যাকফ্লাশ কস্টিং, হ্যাঁ, জিআইটির জন্য, রাইট? জি। কিছু কিছু কোম্পানি যদি হয় এমন যে তারা পুরোপুরি জিরো করতে পারে না, অর্থাৎ ডিমান্ড আগে থেকে অর্ডার পায় না কাস্টমারের কাছ থেকে, কিছু কিছু পণ্য তারা আনুমানিক করে থাকে, কাস্টমার কিনতে পারে এই অনুমানে, তো সামান্য কিছু ফিনিশ গুডস থাকে, র মেটেরিয়াল থাকে না, ওয়ার্কিং প্রসেস থাকে না, কিন্তু কি থাকে, বছরের শেষে কিছু আনসোল্ড গুড থাকতে পারে, ওকে? তাদের জন্য সেকেন্ড ভেরিয়েশন, তারা কখন জার্নাল এন্ট্রি দেয়, when প্রোডাকশন ইজ কমপ্লিট। তারা কখন এন্ট্রি দেবে? যখন কি প্রোডাকশনটা কমপ্লিট হয়ে যাবে। কারণ হচ্ছে তাদের ফিনিশ গুডস থাকবে, ফিনিশ গুডস এর জন্য তাদের এন্ট্রি লাগবে, ওকে? ঠিক আছে? জি স্যার। থার্ড হচ্ছে লাস্ট ভেরিয়েশন। আমার একটা ওকে, রিকোয়েস্ট ছিল স্যার। হ্যাঁ বলেন। রিকোয়েস্টটা হচ্ছে স্যার, আসলে এশারের নামাজের জন্য যদি স্যার একটু 10-15 মিনিট বিরতি দিতেন, মানে সবারটাই জামাত হয় ম্যাক্সিমাম মসজিদ গুলোতেই ঢাকা শহরে, তো স্যার 10-15 মিনিটের একটা বিরতি দিলে স্যার আমরা একটু নামাজটা পড়ে আসতে পারতাম। হ্যাঁ, এই বিরতি দিলে আমার তো ভালো হতো, আমি তো যাইতে পারতাম, বাট কথা হচ্ছে যে ওই মাগরিবের নামাজের ওয়াক্ত থাকে না, তো এই কারণে আমরা এই বিরতিটা দিই। এখন সবাই যদি আপনারা এগ্রি করেন তাহলে আমি রেগুলার দিতে পারি, আমার আপত্তি নেই। আমি সময়টা শেষ না করে আমি প্রয়োজনে 9:30 শেষ করলাম, এতে আমার আপত্তি নেই। এক জায়গায় এক এক সময় তো না জামাতটা হয়, এদিকে আবার 8:30টায় জামাত, ও, এসব জামাত ওইভাবে ধরা যাবে না স্যার। তাহলে আপনারা আগে এগ্রিমেন্টে আসেন না? মাগরিবটা স্যার যেহেতু এট এ টাইম হয়, এক সময় হয়ে যায়, আজানের পরে হ্যাঁ, এটা সুবিধা। হ্যাঁ, এই কারণে আমিও কিন্তু এই ইয়েটা ফেস করি, কষ্টটা ফেস করি যে অন্য সময় মিস হয় না, এই সময় কিন্তু আমার মিস হয়ে যাচ্ছে, বাট আমি দিতে পারি না ওই কারণে, আসলে কোন জায়গায় কখন হচ্ছে, বাট অথবা ক্লাস শেষেও পড়ে নেওয়া যায়, যদিও মসজিদে পড়তে পারলে বেটার। আপনারা দেখেন এগ্রিমেন্টে যদি সবাই যান, আমার এখানে ক্লাসে সময় নষ্ট না করে এগ্রিমেন্টে যদি আপনারা যেতে পারেন, তাহলে আমি রেগুলার এটা করে দিতে পারবো। ওকে, ঠিক আছে স্যার। সরি, আমি আসলে এটা যেহেতু মানে একটু চাপাই দেওয়া মতো হবে, ডেমোক্রেসি হবে না, এই কারণে আমি একটু ইয়ে করতে পারলাম না। তারপরে আপনারা যদি নিজেরা গ্রুপে ডিসকাশন করে এলাও করেন তাহলে আমি করে দেবো, সমস্যা নেই, আমার পক্ষ থেকে সমস্যা নেই। তো যারা হচ্ছে যাদের, হ্যাঁ বলেন। ঠিক আছে স্যার, সমস্যা নেই। ওকে, তো যেসব কোম্পানিতে লাস্ট ভেরিয়েন্ট হচ্ছে যে কোম্পানিগুলোতে র মেটেরিয়ালও কিছু থেকে যায় ইনভেন্টরিতে বছরের শেষে, বাট পরিমাণ কম, বাট থাকে, পুরোপুরি র মেটেরিয়ালকে জিরো করতে পারে না। কারণ হচ্ছে যে অনেক কনজারভেটিভ কোম্পানি আছে যারা মনে করে যে কিছু না কিছু মেটেরিয়াল থাকা উচিত, কারণ যেমন বাংলাদেশে সাপ্লায়ার অনেক দূর থেকে সাপ্লাই করে, যে কোনো সময় যে কোনো কারণে রাইট টাইমে সাপ্লাইটা না আসতে পারে, আমার রিজার্ভে কিছু ম্যাটেরিয়াল
স্টক আউট যাতে না হয় রাখা উচিত। তাদের জন্য হচ্ছে এই লাস্ট ভেরিয়েন্ট। তারা কি করে, তারা যখন র মেটেরিয়াল রিসিভ করে তখনও জার্নালিটি দিবে, আবার যখন প্রোডাকশন কমপ্লিট হয় তখনও জার্নালিটি দিবে, বাট তারা বছরের শেষে ওয়ার্কিং প্রসেস রাখবে না। এই হচ্ছে তিনটা ভেরিয়েশন। তাহলে কি ব্যাকফ্লাশ কস্টিং সম্পর্কে কিছু একটা ধারণা পাওয়া গেছে? ক্লিয়ার হওয়ার কথা না, তারপরে কিছুটা। তাহলে তিনটা ভেরিয়েশন থাকতে পারে ব্যাকফ্লাশ কস্টিং এ, রাইট? যাদের ইনভেন্টরি একদমই থাকবে না তারা সেলস করার সময় এন্ট্রি দেবে, যাদের প্রোডাকশন কিছু ফিনিশ গুডস থাকবে তারা দিবে হচ্ছে প্রোডাকশন কমপ্লিটের সময়, যাদের ম্যাটেরিয়ালও থাকে ইনভেন্টরিতে, ফিনিশ গুডসও থাকে, তারা দেবে হচ্ছে দুইবার এন্ট্রি, একবার যখন ম্যাটেরিয়াল রিসিভ করবে আর একবার যখন প্রোডাকশন কমপ্লিট করবে। যে কোনো কোশ্চেন করতে পারে। না হলে আমি ফিচার্স গুলো দেখাবো। Backflash costing এখন আগে ইয়েতে চলে যাচ্ছি। Backflash costing is typically used with JIT inventory control system, যেটা আমরা আগে বলছি। জাস্ট ইন টাইম কন্ট্রোল সিস্টেম থাকলে সেখানে ব্যাকফ্লাশ কস্টিং ইউজ করা সবথেকে সহজ, কারণ সেখানে কোনো ইনভেন্টরি থাকে না। কস্ট আর ক্যালকুলেটেড এন্ড চার্জ when the product is sold, যেটা বলছিলেন ব্যাকফ্লাশ, কারণ ব্যাক পিছনের দিকে যেতে হয়, এটাকে বলা হয় রিট্রোস্পেক্টিভ, অর্থাৎ পিছনের দিকে যাওয়া। যখন প্রোডাক্ট সোল্ড করা হয় তখন আমরা এন্ট্রি দিই যে আসলে ওই যে র মেটেরিয়াল কিনছিলাম, এটা ফিনিশ গুডস হয়েছে, ম্যাটেরিয়াল এবং ফিনিশ গুডস, তখন আমরা স্বীকৃতি দিই। তো এই কারণে এটাকে বলা হচ্ছে যে রিট্রোস্পেক্টিভ। আর এটা আমরা আগে বলে ফেলছি যে মাস্ট ফিওর অ্যাকাউন্টিং এন্ট্রিজ আর রিকোয়ার্ড, অর্থাৎ আগে যেখানে হাজার হাজার এন্ট্রি হতো এখন সেখানে শত শত বা 10-20টা এন্ট্রিতেই কাজ শেষ হয়ে যাবে, কারণ হিউজ ইনভেন্টরি কনভার্সনের জার্নাল সব বাদ পড়ে যাবে। Block entries are made at the end of month অথবা ইয়ার। Inventories are valued based on standard cost or budgeted cost. যদি ইনভেন্টরি কিছু থাকেও সেটা আমরা যে টার্গেট কস্ট রাখি, যেটা বাজেটেড কস্ট বা স্ট্যান্ডার্ড কস্ট, সেই ভ্যালুতে আমরা ইনভেন্টরিকে ভ্যালুয়েশন করে দিই যদি থাকে। তো র মেটেরিয়াল যখন আমরা কিনি তখন একটা অ্যাকাউন্ট করা হয়, র মেটেরিয়ালস ইয়ার্ন ইন প্রসেস, আরআইপি অ্যাকাউন্ট করা হয়। এই অ্যাকাউন্টে রেখে দেয় যদি র মেটেরিয়ালের কস্ট থাকে। আর লেবার এন্ড প্রোডাকশন ওভারহেড আমরা সরাসরি কস্ট অফ গুডস সোল্ড দিয়ে দিই, যেহেতু এগুলো আলাদা করে রেকর্ড করা হয় না, এই এন্ট্রি দেওয়া হয় না। At the end of accounting period, an inventory stock take is carried out to determine the closing balances. যদি ফিনিশ গুডস বা র মেটেরিয়াল থাকার সম্ভাবনা থাকে, তাহলে যেহেতু আমরা ডিটেইলস রেকর্ড করি না ইনভেন্টরির, এই কারণে বছরের শেষে যেটা করি ফিজিক্যালি দেখি যে আসলে আমাদের, অথবা আমরা একটু ভেরিফিকেশন করে দেখি, ওই স্টক টেক মানে একটা ভিজিটের মতো আমরা দেখি যে আসলে আমাদের ইনভেন্টরি আছে কিনা, থাকলে সেটা কাউন্ট করে তারপরে আমরা এটাকে এন্ট্রি দিই। কিভাবে দিই? The closing inventory values for raw material and WIP are then backflashed from the cost of goods sold account into the RIP account. এই জন্য এটাকে ব্যাকফ্লাশ বলা হচ্ছে, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড থেকে এটাকে বের করে RIP অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে যদি থাকে র মেটেরিয়াল ওয়ার্ক প্রসেস। আর যেটা যদি ফিনিশ গুডস থাকে তাহলে সেটাকে আমরা ফিনিশ গুডস অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি। কোথা থেকে নিয়ে যাচ্ছি? কস্ট অফ গুডস থেকে। এই হচ্ছে ব্যাকফ্লাশ কস্টিং এর থিওরিটিক্যাল ডিসকাশন। এটা নিয়ে কোনো ম্যাথ নাই, পুরো সিলেবাসেই নাই, এবং ওরা বলেই দিয়েছে কোনো ম্যাথ চাইবে না কখনো। এখন থিওরিটিক্যাল বোঝার ক্ষেত্রে কোনো ঝামেলা আছে কিনা, বাংলাদেশে এটার অ্যাপ্লিকেশন খুবই রেয়ার, কারণ জাস্ট ইন টাইম আমাদের জন্য খুবই টাফ। আমাদের ইনভেন্টরি হিউজ, আমরা প্রচুর র মেটেরিয়াল কিনে রাখি, প্রচুর ফিনিশ গুডস আমাদের স্টকে পড়ে থাকে, নষ্ট হয়, এবং আমরা বুঝেন তাই না? এটার নাম ব্ল্যাক ফ্ল্যাশ কেন স্যার? একটা ব্যাক হ্যাঁ স্যার, হ্যাঁ পিছনের দিকে যাচ্ছে, দেখেন না, আগে সেলস করছে তারপরে গিয়ে আপনার র মেটেরিয়াল ফিনিশ গুডস এর হিসাব করছে। সামনের দিকে যাচ্ছেন না পিছনের দিকে? স্যার কিছু কিছু অঙ্ক ছিল এরকম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে গ্যারিসনে, এরকম হচ্ছে আপনার কস্ট অফ গুডস সোল্ড থেকে ম্যানুফ্যাকচারিং বা র মেটেরিয়াল বের করতে বলে। এইটা তো আপনার মিসিং ফিগার বের করতে বলে, এইটা ব্যাকফ্ল্যাশের না, এটা হচ্ছে মিসিং ফিগার বের করতে বলে। আপনার কস্ট অফ গুডস সোল্ড দিয়ে দিছে, হয়তো বা আরো কিছু আইটেমের কস্ট দিয়ে দিছে, দিয়ে মিসিং কিছু ফিগার বের করতে হচ্ছে, এই তো পিছনের দিকে না, এগুলো মিসিং ফিগার অঙ্ক, এটা ব্যাকফ্ল্যাশ না। এটা আপনি পুরো প্রসেসটা পারেন কিনা, মনে করেন আপনার র মেটেরিয়াল বিগিনিং দেওয়া আছে, পারচেজটা দেওয়া নাই, আবার এন্ডিংটা দেওয়া আছে, অথবা পারচেজটা দেওয়া আছে এন্ডিংটা দেওয়া নাই, এই তো, অথবা কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে কিন্তু কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার দেওয়া নাই। আপনাকে বিগিনিং প্লাস এন্ডিং এর মাঝামাঝি a প্লাস b মাইনাস c সমান সমান এই d এইভাবে ধরে করতেছে, এই তো।
এরকম না? জি স্যার। এটা মিসিং ফিগারের অঙ্ক, এটা ব্যাকফ্লাশ। ব্যাকফ্লাশ হচ্ছে আপনি যেখানে অঙ্কগুলো করছেন সেখানে বিগিনিং র মেটেরিয়াল ছিল, এন্ডিং র মেটেরিয়াল ছিল, আপনার সেখানে ছিল হচ্ছে আপনার বিগিনিং ডব্লিউআইপি ছিল, এন্ডিং ডব্লিউআইপি ছিল, তাই না? সবকিছু তো ছিল। সবকিছু ছিল। তাহলে একটা ব্যাকফ্লাশ কিভাবে হবে? ব্যাকফ্লাশে তো আপনার ইনভেন্টরি লেভেল থাকতে পারবে না বেশি। যেমন আপনাদের দেখাচ্ছি আমি, এই যে আপনাদের এক্সারসাইজে কি আছে সেটা দেখাচ্ছি। এখন আপাতত কোশ্চেন আছে কিনা একটু, নাহলে আমি এক্সারসাইজ গুলো একটু দেখাবো। ওইগুলো আসলে টাইপ করা সম্ভব না, যে কারণে আমি ইয়ে করে রাখছি আপনাদের জন্য, একটু ইমেজ আকারে দেখাবো। এরপরের চ্যাপ্টার আমাদের হচ্ছে থ্রুপুট, একদম সহজ এবং ছোট্ট একটা চ্যাপ্টার, থ্রুপুট অ্যাকাউন্টিং। প্রথম একটা এক্সাম্পল দেওয়া আছে আপনাদের বইতে, পেজ নাম্বার, আচ্ছা ব্যাকফ্ল্যাশ নিয়ে যখন কথা হচ্ছে আমি ব্যাকফ্ল্যাশই দেখাই। টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 2, যাদের কাছে বই আছে তারা একটু দেখতে পারেন। এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 82, 82 নম্বর পেজে আছে। টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 2। Explain whether backflash accounting would be suitable for a major construction firm which makes bridge, roads, buildings, etc. এই কোশ্চেনটাই 5 মার্কস। এখানে আপনার কাছে জানতে চাচ্ছে যে যারা কনস্ট্রাকশন কোম্পানি তাদের জন্য কি ব্যাকফ্লাশ কস্টিং ব্যবহার করা সম্ভব? কি মনে হয় আপনাদের? সম্ভব কি? সম্ভব স্যার। ওদের কি ইনভেন্টরি লেভেল কম থাকে না? তো নাই কিছু। সবাই একমত? এই যে যারা মেট্রো রেল প্রজেক্টে কাজ করছে অথবা যারা পদ্মা ব্রিজ নির্মাণ করছে তাদের কি ইনভেন্টরি থাকে না থাকে না? কাজটা কি যেদিন ধরে সেদিন শেষ হয়ে যায় নাকি অনেক বছর লাগে? লং টাইম প্রজেক্ট। তাহলে কি ওদের কি যতদিন কাজটা ফাইনাল না করে সাবমিট না করবে, গভর্নমেন্টকে বুঝাই না দেবে, ততদিন ওটার নাম কি? ফিনিশ গুডস না ডব্লিউআইপি? ডব্লিউআইপি। তাহলে এখানে কি আমরা পারবো ব্যাকফ্লাশ কস্টিং? হ্যাঁ, সম্ভব না, সম্ভব না। তাহলে আপনি বুঝছেন যে বললেন প্রথমে যে পক্ষে backflash accounting is therefore likely to be unsuitable for such a business as it will not provide information or accuracy that the company would require. The company should use or resort to traditional cost accounting. কেন? কারণ দেখেন সেকেন্ড প্যারাতে বলছে for a major construction company inventory is likely to be significant. ওদের সিগনিফিকেন্ট মানে হিউজ ইনভেন্টরি থাকার কথা। যেমন ধরেন হাই লেভেল অফ র মেটেরিয়াল তারা কিনে রাখে বিল্ডিং এর জন্য, রড, সিমেন্ট, বালি। তারপরে ওয়ার্কিং প্রসেস থাকে হিউজ বড় বড় প্রজেক্টের কারণে। তারপরে যেটা মাস বছর লেগে যায় শেষ করতে। কাজে এই ধরনের যেহেতু ইনভেন্টরি লেভেলটা হাই, কাজে তাদের জন্য ব্যাকফ্লাশ কস্টিং ইউজ করা কি খুবই টাফ। ক্লিয়ার সবাই? তাহলে ব্যাকফ্লাশ কস্টিং সবাই ইউজ করতে পারবে না। কেউ ডিসএগ্রি করেন? কারোর দ্বিমত আছে? কি বলেছে আবার একটু বলবেন? ব্ল্যাকফ্লাশ কি তাহলে স্যার সবাই ইউজ করতে পারবে না? না, সবাই না, যাদের ইনভেন্টরি লেভেল কম। কারণ হচ্ছে দেখেন আমি কি দেখালাম এখানে, কাদের জন্য সবথেকে সুইটেবল এটা? যাদের ইনভেন্টরি কম স্যার। নাই বলতে গেলে চলে বা একেবারে কম, তাদের জন্য ব্যাকফ্লাশটা বেটার। কিন্তু যাদের ইনভেন্টরি হিউজ, কারণ ইনভেন্টরি রেকর্ডই আপনি রাখছেন আলাদা করে, তাহলে আপনি ইনভেন্টরি যেখানে প্রচুর ইনভেন্টরি আছে, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড, সরি র মেটেরিয়াল, সেইখানে ব্যাকফ্লাশ কস্টিং ইউজ করা কি বোকামি না? জি স্যার। এই জাস্ট এখন একটা কোশ্চেন আমরা টেস্ট এক্সাম্পলটাও দেখতে পারেন, এক্সাম্পল 1 একটু কোশ্চেনটা পড়ে দেখেন কি বলছে, বোঝা যায় কিনা। একটা কোম্পানি টিকিউএম ইউজ করতে চায়, তার কি করা উচিত? একটু রিডিং করে
আমি তো নিজেই ক্লাস করতেছি। পেজ নম্বর কত স্যার? না এরকম পারা যায় না। তুমি পড়ো, আমি পড়াবে। এখানে দেখেন ইপিএলসি প্রোভাইডস এ কম্পিউটার আপগ্রেডিং, সার্ভিসিং এন্ড রিপেয়ার, এগুলো আপনারা পারবেন না যারা জাতীয় করছেন সেটা দিয়ে, টু এ ভ্যারাইটি অফ বিজনেস এন্ড পার্সোনাল কম্পিউটার ইউজার্স। তারা সাধারণত কম্পিউটার সিস্টেম পার্সোনাল এবং বিজনেস দুইটাকে তারা সার্ভিস দিয়ে থাকে, রিপেয়ার করে থাকে, আপগ্রেডেশন করে থাকে। An issue which concerns the management of EPLC is the quality of the service provided for clients. The operation managers has suggested that the company should introduce TQM, but the management team is unsure how to do this and the likely cost and benefits of its introduction. এটা কিভাবে করবে এবং মনে করেন আপনার কোম্পানি টিকিএম সম্পর্কে জানছে, তারা করতে চায় এটা, তো এটা এস্টাবলিশ করতে হলে, মেইনটেইন করতে হলে তাদের কি করা উচিত এবং এটার ভালো এবং খারাপ দিক কি, অথবা কস্ট কি হবে আর এটার বেনিফিট কি হবে। রিকোয়ারমেন্ট 1 এ explain TQM in the context of e-public limited company. Describe the likely cost and benefits that would arise if PLC introduced a TQM policy. তো TQM তো আপনারা জানেন যে আমরা বলছিলাম যে দুইটা নীতি এখানে মেইনলি, একটা হচ্ছে গেট দ্য থিংস রাইট এট দ্য ফার্স্ট টাইম, আর হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। মনে আছে আপনাদের কি বলছিলাম? আমাদের যেটা থিংস, এই যে এই দুটো পলিসি বলছিলাম। নাম্বার 1 কি? গেট ইট রাইট ফার্স্ট টাইম। গত ক্লাসে বলছিলাম, মনে আছে কারো? জি স্যার। হ্যাঁ, বলছিলাম যে আমরা ফার্স্টে রাইট কাজটা করব, রাইট প্রোডাক্টটা প্রোডিউস করব যাতে করে আমাদের এখানে কোনো ডিফেক্ট না হতে পারে। আর সেকেন্ড আমরা বলছিলাম উই উইল নেভার বি স্যাটিসফাইড উইথ আওয়ার স্ট্যাটাস কিউ, উই বিলিভ দ্যাট উই ক্যান make better or we can do more right in the at the next time. আমরা পরবর্তী যখন কাজ করব তখন আরো বেটার করতে হবে। এই দুইটা নীতি, তাহলে ইপিএলসি কেও সেটা চিন্তা করতে হবে। ইপিএলসি যদি এটা করতে চায় তাহলে কি করতে হবে? তাহলে এদের কি করতে হবে? এদের আপনি বুঝতেই পারছেন, মেশিনারি হতে হবে ভালো, সাপ্লায়ার হতে হবে রিলায়েবল, এবং যে পার্টস গুলো ইউজ করবে, কম্পোনেন্টস ইউজ করবে সেগুলো ভালো হতে হবে। এমপ্লয়ীদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, কোয়ালিটি কন্ট্রোলের ব্যবস্থা করতে হবে যাতে করে কোন ধরনের ডিফেক্টস কে এই যে ট্রেনিং এগুলো সব বলা আছে, মেইনটেনেন্স দেখেন, অর্থাৎ থিওরিটিক্যাল কথাবার্তা। ওকে, আর আরেকটা ছিল না স্যার, কোয়ালিটি ফল্টের জন্য নট ইন্ডিভিজুয়াল, হোল টিম রেসপন্সিবল থাকবে। হ্যাঁ, ওইটা যদি আমরা ওইটা যদি ধরি তাহলে ওই যে TQM, হ্যাঁ, এভরিওয়ান উইল বি ইনভলভড ইন দ্য প্রসেস। এখানে দুইটা বলছে ওরা, জাস্ট মেইন দুইটা বলছে। আর আমরা বলছিলাম কয়টা মোট? বলছিলাম কয়টা? তিনটা ছিল স্যার। কাস্টমার ফোকাস লাস্টেড, রাইট, কাস্টমার ফোকাস না, কাস্টমার ফোকাস। তো এটা কাস্টমার ফোকাস লেখা নাই, বাট ইনডিরেক্টলি পরে বলে দিয়েছে কাস্টমার ফোকাসের কথা। সো এই হচ্ছে টিকিউএম ইয়ে করার জন্য কি করতে হবে। সেকেন্ড যে রিকোয়ারমেন্টটা, সেকেন্ড বলছে যে কস্ট আর বেনিফিট কি। টিকিউএম করতে হলে আপনার কি কস্ট হতে পারে, কি বেনিফিট আসতে পারে। আপনারা জানেন যে কোয়ালিটি কস্ট আমরা বলছিলাম 4টা, প্রিভেনশন কস্ট, অ্যাপ্রাইজাল কস্ট, ফেলার কস্ট হচ্ছে 2টা বলছিলাম, ইন্টারনাল ফেলার আর এক্সটার্নাল ফেলার, তাই না? মনে আছে? পড়াইছিলাম না এটা? জি স্যার পড়াইছি। হ্যাঁ, তাহলে যদি আপনি টিকিউএম করতেছেন আপনাকে কোন কস্টে ফোকাস করতে হবে? প্রিভেনশন আর অ্যাপ্রাইজাল। প্রিভেনশন আর অ্যাপ্রাইজাল কস্ট স্যার, যেটা আফটার প্রোডাকশন, আফটার সেল যে কস্ট গুলি আমরা করব স্যার। আফটার সেল মানে সেলস, মানে সেল হওয়ার পূর্বে, রাইট, বিফোর সরি এমনকি সেলস না বিফোর প্রোডাকশন বলতে হবে, প্রোডাকশন এন্ড সেলস, রাইট। এমনকি আমরা বিফোর প্রোডাকশন হচ্ছে প্রিভেনশন। আমরা কি করব? কোয়ালিটি কন্ট্রোল প্রসেস নিয়ে আসবো, ট্রেনিং দেব, কোয়ালিটি ইন্সপেক্টর নিয়ে আসবো, আমরা মেইনটেনেন্সের ব্যবস্থা করব, মেশিনারি গুলো ইমপ্রুভ করব, প্রসেসটাকে ইমপ্রুভ করব যাতে করে ডিফেক্টস না হতে পারে। সেকেন্ড,
আমরা ইন্সপেকশনের ব্যবস্থা রাখবো, যদি কোনো জায়গায় কোনো ডিফেক্ট হয় সঙ্গে সঙ্গে যেন ধরা পড়ে, অর্থাৎ ডিফেক্টিভ প্রোডাক্ট যেন প্রসেস থেকে বের হয়ে বাইরে না বেরোতে পারে, কাস্টমারের কাছে যত দূরের কথা। এটা হচ্ছে অ্যাপ্রাইজাল ইন্সপেকশনের ব্যবস্থা করতে হবে। আর এইটা করলে এই দুইটা কস্ট হবে। আপনি যদি আপনার কোম্পানিতে টিকিউএম অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে প্রিভেনশন আর অ্যাপ্রাইজাল, প্রিভেনশনের জন্য হিউজ ইনভেস্ট করতে হবে, অ্যাপ্রাইজালের জন্য ভালো ইনভেস্ট করতে হবে। বাট এর ফলে কি হবে, আপনার ইন্টারনাল ফেলিয়ার কস্টও কমে যাবে, আবার কি এক্সটার্নাল ফেলিয়ার কস্টও কি হবে, কমে যাবে। এই দুইটা কস্ট আপনার কমে যাবে। কারণ হচ্ছে যখন আপনি ডিফেক্ট হইতে দিবেন না, তখন কি হবে আপনার, তখন কি আর স্ক্র্যাপের দরকার, স্ক্র্যাপ হবে, রিওয়ার্কের প্রয়োজন হবে? তখন খরচটা কম হবে। কেন কম হবে? ওয়ারেন্টি, রিপেয়ার এগুলোতে কস্ট কম। রাইট। তিনটা কস্ট আমরা বলতে পারি, তিন জায়গায় ইমপ্রুভমেন্ট হবে। নাম্বার 1, ইন্টারনাল ফেলার কস্ট থাকবে না। আগের স্লাইডে যেটা দেখলাম, আগের ইয়েটাই ইন্টারনাল ফেলার থাকবে না, মানে হচ্ছে আমাদের যখন আমরা প্রিভেনশন অ্যাক্টিভিটিতে ইনভেস্ট করব, অর্থাৎ কোয়ালিটি যদি ডিফেক্ট না হয় সেই চেষ্টা করব, তখন ডিফেক্টের রেটটা কমে যাবে। অ্যাপ্রাইজাল কস্ট যখন আমরা ইয়ে করব, তখন ইন্সপেকশন হবে বিভিন্ন স্টেজে, যাতে করে কোনো ডিফেক্টিভ প্রোডাক্ট বের না হয়। আর ডিফেক্টিভ প্রোডাক্ট না বের হলে ইন্টারনাল ফেলার যেটা আমরা বলি, অর্থাৎ এই নষ্ট প্রোডাক্টটাকে আবার আপগ্রেড করা, সার্ভিসিং করা, রিপেয়ার করা, এগুলো কোনো প্রয়োজন হবে না। রাইট? ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হবে সেটা হচ্ছে সব থেকে বড় ইম্প্যাক্ট পড়বে হচ্ছে এই এক্সটার্নাল যে কস্টটা, এক্সটার্নাল ফেলার যেটা। এই যে দেখেন 2 নম্বর পয়েন্ট হচ্ছে রিডাকশন ইন এক্সটার্নাল ফেলার কস্ট। আপনার যখন প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো হবে, ডিফেক্ট থাকবে না, তখন কি আপনার ওয়ারেন্টি বা পোস্ট সেল সার্ভিস যেগুলো দেওয়া হয় এগুলো প্রয়োজন হবে আর? না। ওয়ারেন্টি কখন লাগে? ওয়ারেন্টি, গ্যারান্টি, ওয়ারেন্টি, রিপ্লেসমেন্ট, রিপেয়ার, এগুলো কখন প্রয়োজন হয়? যখন প্রোডাক্টটা কি ডিফেক্টিভ হয়, তাই না? আপ টু স্ট্যান্ডার্ড যখন হয় না প্রোডাক্টটা, তখন এগুলোর প্রয়োজন হয়। কাজে যদি আপনি প্রিভেনশন এবং অ্যাপ্রাইজালে ইনভেস্ট করেন, তাহলে ধরা যায় যে আপনার, বা এটা এক্সপেক্ট করা যায় যে ইন্টারনাল ফেলার এবং এক্সটার্নাল ফেলার কস্ট থাকবে না। আর ফাইনাল যে ইম্প্যাক্টটা হবে দুইটা মিলে, and improvements in the company's reputation as a result of this good quality work. এইটা হচ্ছে সবথেকে বড় ইম্প্যাক্ট পড়বে আপনার কোম্পানির সেলস এর উপরে। যখন আপনার কোয়ালিটি খুব ভালো হবে, গুড কোয়ালিটি ওয়ার্ক যখন হবে, তখন আপনার কোম্পানির রেপুটেশন কি হবে, বাড়বে না কমবে? বাড়বে স্যার, বাড়বে। তাহলে সেলস এর উপরে কি হবে, একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। এই হচ্ছে আমাদের ভালো কস্ট এবং বেনিফিট। তাহলে টিকিউএম যদি আপনি এস্টাবলিশ করতে চান, আপনার কস্ট হচ্ছে প্রিভেনশনের ব্যবস্থা করতে হবে, অ্যাপ্রাইজালের ব্যবস্থা করতে হবে, তাহলে ফেইলার কস্ট অটোমেটিক কমে যাবে এবং আপনার কোম্পানির রেপুটেশন গুড কোয়ালিটির জন্য বাড়বে। ক্লিয়ার সবাই? এই হচ্ছে থিওরিটিক্যাল পড়াশোনা। এখন আপনারা চাইলে দু একটা, আমি টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং P2 অলরেডি দেখাই দিলাম, 2, যে কনস্ট্রাকশন কোম্পানি আসলে পারে না। কেন পারে না? কারণ কনস্ট্রাকশন কোম্পানির হিউজ ইনভেন্টরি থাকে, যেন তারা সুবিধা করতে পারে না। আর টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1 দেখতে পারেন, একই রকম। এখানে বলছে একটা ফুড কোম্পানি তারা টিকিউএম করতে চায়, তাহলে তারা কি কি করবে, এটা তো বুঝতেই পারছেন আপনারা। ফুড কোম্পানি যদি টিকিউএম করতে চায়, আপনারা নিজেরা সাজেশন দিতে পারবেন না? দেন তো দুই একজন সাজেশন। Explain what is meant by TQM and use examples to show how it may be introduced into different areas of SCPLC's food production business. ফুড বাংলাদেশে অনেক কোম্পানি আছে, এই FMCG যেটা বলে, এই কনজিউমার গুডস কিন্তু হিউজ বাংলাদেশে, এবং সবচেয়ে ভালো মার্কেটে, কখনো ডাউন নাই, সবসময় তাদের অবস্থা ভালো, তাই না? কারণ মানুষের তো অভাব নেই বাংলাদেশে। তো এরা যদি টিকিউএম করতে চায়, কোথায় ইনভেস্ট করতে হবে বলেন? আমরা যা বললাম তার ভিতরে আনসার গুলো আছে। কি করবে ফার্স্ট? বলবেন না? টিকিউএম যদি অ্যাপ্লাই এস্টাবলিশ করতে চাই, কোন একটা কোম্পানি স্টার্ট করতে চাই, ফুড কোম্পানি, তাহলে তাদেরকে ফার্স্ট কি করতে হবে?
কয়টা নীতির উপরে করতে হবে কাজ? 3টা। কি কি বললাম? মুখস্থ করলে Get থাকবে it না। right first time, continuous improvement. আর কাস্টমার ফোকাস। আর প্রথমটা বলতে আমরা কি বোঝাচ্ছি? গেট ইট রাইট ফার্স্ট টাইম বলতে মানে কোনো ডিফেক্ট থাকবে না, প্রথমবারই সঠিক প্রোডাক্ট। তাহলে আমাদের কি করতে হবে? যদি আমরা বলি যে ডিফেক্ট ফ্রি ফুডস আমরা প্রোডিউস করব, এমনিতে আর হবে না এটা, তাই না? আমাদের কোন কোন জায়গায় ইনভেস্ট করতে হবে বা ফোকাস দিতে হবে? র ম্যাটেরিয়াল কিনতে হবে হাই ভ্যালু টাইপের, হাই কোয়ালিটিস। হাই কোয়ালিটি। তার মানে সাপ্লাইরে ফোকাস করতে হবে, সাপ্লাই যেন রিলায়েবল হয় এবং ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল সাপ্লাই দেয়, রাইট? তাহলে সাপ্লায়ার গুলো। আর স্কিল এমপ্লয়ি হইতে পারছে। হ্যাঁ, এমপ্লয়ীদের ট্রেনিং দিতে হবে, যে ডিফেক্টস কিভাবে ডিফেক্টস থেকে বাঁচা যায়, ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে এমপ্লয়ীদের, রাইট? রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের উপর ফোকাস দিতে হবে। রাইট, এটাও একটা ভালো দিক। তিনটা দিক। আরেকটা বলেন তো, আরেকটা আমি মিস করছি, সেটা কি? প্রসেস যেই প্রসেসে প্রোডাকশন হবে, প্রোডাকশন প্রসেসকে কি করতে হবে? আমাদের ডিফেক্ট ফ্রি হওয়ার মতো স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হবে, রাইট? এই জায়গাটা আমাদের বিনিয়োগ করতে হবে। এই চারটা জিনিস আপনারা যেটা বললেন, আপনারা তিনটা বলছেন, আমি একটা বলছি, তাহলে মোটামুটি কি আমরা আশা রাখতে পারি গেট ইট রাইট ফার্স্ট টাইম সম্ভব হবে, তাই না? স্যার ফুড ইন্ডাস্ট্রিতে আমাদের জেআইটিটা তো মনে হয় বেশি অ্যাপ্লাই করা যাবে না, যেহেতু জেআইটি যাচ্ছে জিরো স্টক। না না, এটা আমাদের দেশে খুবই টাফ, আমাদের দেশে খুবই টাফ। হ্যাঁ, কিন্তু টিকিএম তো করা যাবে, তাই না? কোয়ালিটি তো ভালো করতে হবে, এটাই আমরা বলছি। জি স্যার, জেআইটিটা খুবই টাফ, জেআইটিটা। সেকেন্ড বলছে যে টিকিএম এর explain why the application of TQM is particularly important within a JIT environment. এটা তো আপনারা খুব সহজেই বলতে পারবেন, এক দুই কথার আনসার। জেআইটি কেন, টিকিউএম কেন জেআইটি এনভায়রনমেন্টের জন্য খুবই বেশি দরকার, এটা রিডিং করলে আপনারা পারবেন, তাই না? বলেন দেখি একজন, কেন দরকার? স্যার, আমরা যেহেতু কোন রকম ইনভেন্টরি জেআইটি তে রাখতে চাচ্ছি না, সো এখানে যদি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কোনো কারণে হচ্ছে যে খারাপ হয়, সো আমরা তো আসলে আপ টু দা মার্ক প্রোডাকশন করে প্রত্যেকটা প্রসেসটাকে ইউটিলাইজ না করতে পারলে তো জেআইটি এস্টাবলিশ করতে পারবো না। সো জেআইটি এস্টাবলিশ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই টিকিউএম কে মাথায় রাখতে হবে। লুক লাইক টয়োটা, যদি কাস্টমার বারবার হচ্ছে গিয়ে ফেরত দিয়ে দেয়, তখন আলটিমেটলি তো তারা তো একটা প্রবলেম অ্যারাইজ হবে। সো টিকিউএম ইজ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। থ্যাংক ইউ। তাহলে দেখা যাচ্ছে যে টিকিউএম যদি আমরা না অ্যাপ্লাই করি জেআইটি এনভায়রনমেন্টে, তাহলে ডিফেক্টস হবে। আর ডিফেক্টস হলে জেআইটি তে যেহেতু বলা হয় যে কাস্টমার যদি অর্ডার না দেয় তাহলে আমরা তৈরি করব না, কাস্টমার ডিমান্ড না দেখালে আমরা তৈরি করব না। তাহলে কাস্টমার যদি ডিমান্ড দেখায় 100 পিসের, আমরা 100 পিসই তৈরি করব। তো এই 100 পিসের ভিতরে যদি দুই তিনটা পিস ডিফেক্ট হয়, তাহলে এটা কি কাস্টমার নেবে? না স্যার। তাহলে টিকিউএম না থাকলে জেআইটি ফলো করা যাবে না। এই কারণে যেহেতু আমাদের হাই কোয়ালিটি ডিফেক্ট ফ্রি গুডস তৈরি করতে হবে, সো টিকিউএম ইজ এ মাস্ট ফর জেআইটি এনভায়রনমেন্ট। Explain 4 quality cost classification using example relevant to business of SGPLC. ফুড কোম্পানির জন্য 4টা কস্টের এক্সাম্পল দিতে বলছে, এটা আপনারা তো অলরেডি হয়ে গেছে। 4টা কস্ট আমরা বলছি বারবার, PAF মনে রাখবেন, PAF মনে রাখবে, একবার বলবেন, PAF দেখায় আপনাদেরকে। এই মডেলটার নাম হচ্ছে কি, এই যে দেখতে পাচ্ছেন মডেলটার নাম? জি স্যার, PA প্রিভেনশন অ্যাপ্রাইজাল ফেলার। ফেলারের ভিতরে দুইটা আছে, ইন্টারনাল আর এক্সটার্নাল। ওকে, ফেলার দুইটা, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা কি এক্সটার্নাল। এটা যদি মনে রাখেন তাহলে কোয়ালিটি কস্ট মুখস্থ করা লাগবে না। PAF প্রিভেনশন অ্যাপ্রাইজাল আর ফেলার। ক্লিয়ার? এই 4টা কস্ট বলছে ফুডের জন্য কি হতে পারে। ফুড আপনারা নিজেরা আমরা অলরেডি বলে ফেলছি যে প্রিভেনশন বলতে আমরা কি বলছি, তাকে কোয়ালিটি কন্ট্রোল প্রসেসে তাকে বিনিয়োগ করতে হবে, সাপ্লায়ার রিলায়েবল, সাপ্লায়ারের কাছ থেকে রিলায়েবল এবং হাই কোয়ালিটি কাঁচামাল তাকে দিতে হবে, প্রসেস তাকে ডেভেলপ করতে হবে, এইসব জায়গায় তাকে বিনিয়োগ করতে হবে। আমরা এটাই বললাম, তাই না?
এমপ্লয়ীদের ট্রেনিং দিতে হবে, ঠিক কি না? আপনারা দেখছেন যা বলে ফেলছেন, যা বলছেন, আপনাদের মাথা থেকে আনসারগুলো আসছে। তার মানে হচ্ছে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি চেষ্টা করেন। 3 এর আনসার না, 3 4 এই যে আছে এখানে। এই যে এখানে প্রিভেনশন বলতে এখানে কস্ট অফ দা স্যালারিজ অফ কোয়ালিটি কন্ট্রোল ইউনিট, যেটা আপনি বললেন ট্রেনিং দিতে হবে তাদেরকে, কোয়ালিটি কন্ট্রোলের জন্য ইন্সপেক্টর নিতে হবে, স্যালারি লাগবে তাদের। তারপরে হচ্ছে কোয়ালিটি ফেলার যাতে না হয়, কোয়ালিটি যাতে প্রিভেনশন, এখানে ওরা অত ভালো লেখে না, যত ভালো আপনারা বলছেন যে ফুড কোম্পানির জন্য যদি আমরা 4টা কষ্টের কথা বলি স্যার, এইটা না, এই যে এখানে আছে যেটা আপনারা বলছিলেন, ট্রেনিং লাগবে, প্রিভেন্টিভ মেইনটেনেন্স লাগবে, হাই কোয়ালিটি র ম্যাটেরিয়াল লাগবে, মেশিন লাগবে, তাই না? বেটার কোয়ালিটির ইনগ্রেডিয়েন্টস লাগবে, বুঝছেন না আপনারা? এটা অলরেডি বলছেন তাই না? হ্যাঁ। আবার অ্যাপ্রাইজারের জন্য আমরা বলছি যে ইন্সপেক্টর লাগবে, যারা ইন্সপেকশন করবে এবং যাতে করে কোনো ধরনের ডিফেক্টস, এই ইন্সপেক্টিং দ্য ইনগ্রেডিয়েন্টস এন্ড সেমি প্রসেস গুডস, মানে যখন উপাদান থাকবে উপাদানগুলোকে চেক করে দেখবে ঠিক আছে কিনা, এবং যখন প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে সেমি প্রসেসটা এখনো কমপ্লিট, সেইগুলো আমরা চেক করে দেখবো যাতে করে ফাইনাল গুডসটা, ফিনিশ গুডসটা ডিফেক্ট না হয়। আর ইন্টারনাল ফেলার আপনারা বুঝতে পারছেন যে ফুড যখন খারাপ হবে তখন আপনাকে কি করতে হবে, আবার এটাকে রিপ্লেস করতে হবে, রিওয়ার্ক করতে হবে ডিফেক্টিভ যদি হয়। আর এক্সটার্নাল ফেলার ফুড খারাপ, কাস্টমার খারাপ ফুড খেলে কি হয় বলেন তো? লাস্ট ওয়ার্ডটা দেখেন কি হয়, ফুড পয়জনিং, হ্যাঁ ফ্যাট ফুড খারাপ পয়জনিং হয় হলে স্যার। হ্যাঁ কেসও করে দিতে পারে আপনার বিরুদ্ধে, ঠিক আছে? ফুড পয়জনিং হতে পারে। আজ ফুড কোম্পানির জন্য আরো সেনসিটিভ, তাদের জন্য কোয়ালিটি কি আরো বেশি প্রয়োজন। তো এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারের বিষয়বস্তু। কোনো কোশ্চেন জানার থাকলে কিছু বলতে পারেন, নাহলে আমি পরেরটায় যেতে যাচ্ছি, কারণ থিওরিতে খুব বেশি সময় দিলে আমরা ম্যাথ শেষ করতে পারবো না। স্যার একটা বিষয় একটু জানার ছিল যে ইন্ডাস্ট্রিতে মানে রেগুলার প্র্যাকটিস কোনগুলো হয়? আপনি যেহেতু ইন্ডাস্ট্রিতে আছেন, একদম কাছ থেকে দেখছেন, কাইন্ডলি যদি একটু রিয়েল প্র্যাকটিস। আসলে রিয়েল প্র্যাকটিস, বাংলাদেশে রিয়েল প্র্যাকটিস একদম এত ভেরিয়েশন, মানে আপনার ইন্ডাস্ট্রিতে যাবেন, একই ইন্ডাস্ট্রিতে দেখবেন আপনি লিডিং কোম্পানিতে যাবেন, দেখবেন প্র্যাকটিস গুলো অনেক ভালো, ফর্মাল এবং স্ট্রাকচার, নতুন নতুন মডেল এখানে প্র্যাকটিস হচ্ছে, নতুন নতুন ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ প্র্যাকটিস হচ্ছে। আবার আপনি একই ইন্ডাস্ট্রিতে একটু মানে এটা ডিপেন্ড করছে খুব বেশি টপ, মানে বোর্ডে কারা থাকছে, টপ ম্যানেজমেন্টে কারা থাকছে, মালিক কারা, ওনার্স কারা, এটার উপর ডিপেন্ড করছে যে আসলে আপনার ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিসটা কি হচ্ছে। ওকে, জি স্যার ধন্যবাদ। হ্যাঁ, কারণ দেখবেন যে যেখানে ভালো কোম্পানি সেইগুলোতে দেখবেন খুব ভালো প্রফেশনালরা কাজ করে, এবং এই যে স্টেট অফ দ্য আর্ট যে ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ সেগুলো সব ইউজ হচ্ছে। আবার আপনি একটু দুর্বল কোম্পানিতে যাবেন, তারা এমপ্লয় নিচ্ছে কম বেতনের, কম স্যালারির এমপ্লয়িরা, এবং তারা বেশিরভাগ কাজে হস্তক্ষেপ করে, যেই কারণে এবং ফোকাস দেয় যে বেশি বেশি সেলস করো, বেশি বেশি ডিসকাউন্ট দাও, লেবার ছাঁটাই করো, বেশি বেতন হলে ছাঁটাই করে দাও, কম চিপ লেবার নিয়ে আসো। এইগুলো দিয়ে তো কোনো টেকনিক আসলে অ্যাপ্লাই করা সম্ভব না, তাই না? তো এই ক্ষেত্রে বাংলাদেশে আপনি যখন আপনার কোম্পানি চেঞ্জ করবেন তখন দেখবেন ম্যানেজমেন্ট প্র্যাকটিস গুলো কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো তাহলে আমার আর কোনো কোশ্চেন না থাকলে আমরা যাচ্ছি। থ্রুপুট অ্যাকাউন্টিং নামে একটা চ্যাপ্টার আছে, এটাও মডার্ন কস্টিং এর ভিতরে পড়ে, এবং এটা একটা শর্ট টার্ম ডিসিশন মেকিং টুল, নট লং টার্ম। খেয়াল রাখতে হবে কোনটা শর্ট টার্ম আর কোনটা লং টার্ম। শর্ট টার্মে এই টুলটা অনেক ভালো, কিন্তু লং টার্মে এই টুলস ইউজ করে অথবা ভেরিয়েবল কস্টিং, মার্জিনাল কস্টিং এবং থ্রুপুট কস্টিং এইগুলো ব্যবহার করে লং টার্ম ডিসিশন নেওয়া যাবে না। লং টার্ম ডিসিশন নিতে হলে আমাদেরকে অ্যাক্টিভিটি বেস কস্টিং এ যেতে হবে, যেটা আমরা পরের চ্যাপ্টারে দেখবো। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে কিন্তু, বুঝা গেছে? জি স্যার। আমাদের লার্নিং অবজেক্টিভটা জানতে হবে, আসলে আমরা কি পড়তে যাচ্ছি, এসব কেন পড়তে যাচ্ছি। স্যার আরেকবার বলেন, আমি একটু লিখে রাখবো স্যার। হ্যাঁ, এটা আমরা পাবো এখানে, আমি বলছি যদি আবার বলবো, কিন্তু আবার পাবো এখানে। আমরা যখন আনসার গুলো পড়বো তখন পাবো যে এই থ্রুপুট অ্যাকাউন্টিং কি শর্ট টার্ম ডিসিশনের জন্য বেস্ট, কিন্তু লং টার্ম ডিসিশনের জন্য থ্রুপুট অ্যাকাউন্টিং, মার্জিনাল কস্টিং বা ভেরিয়েবল কস্টিং সুইটেবল না। ওকে,
জি স্যার। এবং লং টার্ম ডিসিশনের জন্য বেটার হচ্ছে আপনার অ্যাক্টিভিটি বেস কস্টিং। এই উম্মে আতিয়া আপনার ওইখানে একটু মিউট করেন, এখানে মনে হয় ভাইব্রেশন হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। চ্যাপ্টার ওভারভিউ একটু দেখেন। আমার মনে হচ্ছে এখানে এই চ্যাপ্টারটা বইতে সুন্দর করে দেওয়া আছে, এখানে নতুন করে কিছু না হলেও চলবে। থ্রুপুট অ্যাকাউন্টিং আমরা দুইটা জিনিস শিখবো। থ্রুপুট অ্যাকাউন্টিং তো শিখবোই, এখানে থ্রুপুট অ্যাকাউন্টিং মেজার্স গুলো দেখবো আর থিওরি অফ কনস্ট্রেন্ট এটা অ্যাপ্লাই করবো, এই দুইটা জিনিস। তো এই অ্যাকাউন্টিং এর একটা হিস্ট্রি দেওয়া আছে আপনাদের বইতে, আমি হিস্ট্রির দিকে ওইভাবে যাচ্ছি না, তারপরে একটু দেখাই। হিস্ট্রিটা হচ্ছে একজন, সত্যি কথা বলতে কি আসলে নলেজ গুলো কিন্তু আসে আপনার রিসার্চ থেকে। বাংলাদেশের রিসার্চটা নাই বলতে গেলে চলে। এই জিনিসটা বাংলাদেশে খুব অবহেলিত আর কি, এই জন্য আমাদের বাইরের দেশের ওরা যা বলে সেটা আমাদেরকে অন্ধভাবে ফলো করতে আমরা বাধ্য থাকি। হ্যাঁ, বুঝেছ আমার কথা? যেমন একটু আগে একজন একটা সুন্দর কোশ্চেন করলেন আমাকে, স্যার আমাদের দেশে আসলে প্র্যাকটিসটা কি, তাই না? আছেন ক্লাসে? জি স্যার, আসছি স্যার। শোনেন, আপনি বহুত সুন্দর একটা কোশ্চেন করলেন যে আসলে বাংলাদেশের প্র্যাকটিসটা কি। তো বাংলাদেশের প্র্যাকটিসটা কি, এই যে আমরা এই যে অ্যাক্টিভিটি বেস কস্টিং পড়ি, এটা ওটা পড়ি, এসব তো কোনোটাই আমাদের দেশের অরিজিন না। এখন আমাদের দেশের এনভায়রনমেন্ট আর আমেরিকার এনভায়রনমেন্ট সেম। এটা ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্ট বলেন, কালচারাল বলেন, সোশ্যাল বলেন, যে কোনো দিক দিয়ে তাদের সাথে কি আমাদের মিলে এনভায়রনমেন্ট গুলো? না স্যার। যদি না মিলে তাহলে তাদের টেকনিক গুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবো? তাহলে আমাদের কনটেক্সটে আমাদেরকে টেকনিক রেডি করতে হবে, আমাদের ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ রেডি করতে হবে, রাইট? জি স্যার। তাহলে এই জন্য দরকার রিসার্চ, এটাকেই রিসার্চের মেইন গোল। কিন্তু এই রিসার্চটা আমাদের দেশে নাই। যেমন ধরেন এই টেকনিক্স গুলো কিভাবে আসছে, মনে করেন আপনার স্কয়ার ফার্মাসিউটিক্যাল বা বেক্সিমকো বা এসিআই গ্রুপ বা এরকম বড় বড় যে কর্পোরেট জায়ান্ট গুলো আছে, তারা কোনো একটা বিষয় নিয়ে প্রবলেমে পড়লে তখন তাদের উচিত যেটা বাইরের দেশে করে, হার্ভার্ড ইউনিভার্সিটি বা এমআইটি বা স্ট্যানফোর্ড, এখানে যেটা করে কোম্পানিগুলো যখন কোনো একটা জিনিস নিয়ে ঝামেলায় পড়ে তখন তারা প্রফেসরদেরকে ডাকে যে এইটা একটু আপনারা গবেষণা করে দেখেন, আপনাদের মাথায় যে নতুন নতুন টেকনিক আছে এখান থেকে আমরা কিভাবে বের হতে পারি। তখন তারা ওই প্ল্যান্টে বারবার ভিজিট করে 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 তাদের ইনফরমেশন গুলো নিয়ে একটা ওয়ে বের করে। এইভাবে নতুন নতুন টেকনিক গুলোর জন্ম হয়েছে, ব্যালেন্স স্কোর কার্ড, অ্যাক্টিভিটি বেস কস্টিং, এইভাবে আসছে। আমিও আইসিএমই তে রিসার্চের প্রপোজাল দিলাম, যেমন বললাম মানে প্রপোজাল দিইনি, ফরমালি বললাম যে বাংলাদেশে আমি বলছি অ্যাক্টিভিটি বেস কস্টিং, আমি বলছি ব্যালেন্স স্কোর কার্ড, কিন্তু আমাদের কোম্পানিগুলোতে যারা আইসিএম এর মেম্বার, যারা চাকরি করে, সেইখানে আপনাকে একজন একাডেমিশিয়ান সেট করে দিতে হবে, দুইজন মিলে রিসার্চটা করবে, কেস স্টাডি যেটাকে বলা হয়। যে অ্যাক্টিভিটি বেস কস্টিং বইতে আমরা কি পড়লাম আর আমার কোম্পানিতে এই অবস্থা আসলেই আছে কিনা, বা আমাদের এখানে যদি অ্যাক্টিভিটি বেস কস্টিং অ্যাপ্লাই করতে হয় তাহলে আমরা কিভাবে করব, তার কাঠামোটা কেমন হবে, স্ট্রাকচারটা ক্লিয়ার? জি স্যার। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে আসলে রেজ করেছেন। আমি পেশায় শিক্ষক হিসেবে এই জিনিসটা ফিল করি যে বিজনেসে আমাদের দেশের যারা জায়ান্ট আছে তারা কিন্তু কখনোই এভাবে অ্যাপ্রোচ করে অ্যালাউ করে না, আমাদেরকে অ্যালাউ করবে না, আপনাকে ঢুকতে দেবে না। জি স্যার, আপনাকে ধন্যবাদ। রাইট, আমি কি করলাম, আমি রিসেন্টলি আমার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ পুরো পিএইচডি, তো আমি প্রায় 83টা কোম্পানিতে গেছি। হ্যাঁ, 83 কোম্পানিতে আমি গেছি, ব্যাংক, সব ধরনের সেক্টর, মানে লিস্টেড কোম্পানিগুলোতে যেখানে আমাদের সিএম এর মেম্বার বা নন সিএম আছে। তো ওইখানে গিয়ে আমি দেখছি যে আসলে আমার 17টা টেকনিক ছিল, যে এইসব যে কথা বলছেন আপনারা, এই যে কোয়ালিটি কস্টিং, অ্যাক্টিভিটি বেস কস্টিং, টার্গেট কস্টিং, তারপরে ভ্যালু চেইন কস্টিং, এরকম একদম স্টেট অফ দ্য আর্ট 17টা টেকনিক নিয়ে আমি কাজ করছি। হ্যাঁ, আমার পিএইচডি তে। তো এই 17টা টেকনিক তারা ইউজ করে কিনা, অনেক জিনিস এখন আমাদের বইতে আসে না। অ্যাট্রিবিউট কস্টিং যেমন, যেটা আমাদের নতুন সিলেবাস আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ, নিয়ে আসছি। ওই সিলেবাসটা আমি করছিলাম, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সিলেবাসটা। তো এই জিনিসগুলো আমাদের দেশে আছে কিনা, থাকলেও কিভাবে আছে, কোন স্ট্রাকচারে আছে, আদৌ তারা পারে কিনা, কি সমস্যা। যেমন ধরেন এবিসির কথা যদি আমি বলি, অ্যাক্টিভিটি বেস কস্টিং এর সমস্যাটা কোথায়। আপনি আপনার কোম্পানিতে অ্যাক্টিভিটি বেস কস্টিং করলেন, মনে করেন আপনার ওষুধ কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, করে কি হলো, দেখা যাচ্ছে যে একটা নাপা ট্যাবলেট আমরা বিক্রি করি 1 পাতা 10 টাকায়,
কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ওভারহেড অ্যালোকেশন করি লেবার আওয়ার অনুসারে অথবা মেশিন আওয়ার অনুসারে চাপাই দিচ্ছি, কিন্তু যখন অ্যাক্টিভিটি অনুসারে আসলেই কতটুকু রিসোর্স তারা কনজিউম করে ওভারহেড, সেই হিসাবে দেখা গেল যে যেই প্রোডাক্ট আমরা বিক্রি করি 10 টাকায় সেটার আসলে খরচই হয়ে যায় 12 টাকা, আবার যেই প্রোডাক্টটা বিক্রি করি 30 টাকায় সেটার খরচ হয় 4 টাকা। তাহলে আমরা কি মিসপ্রাইসিং করছি কিনা? জি স্যার, হ্যাঁ। একজন কাস্টমারকে আমরা 12 টাকার প্রোডাক্ট খাচ্ছি 10 টাকায়, মানে সাবসিডি দিয়ে খাওয়াচ্ছি, আর একজন কাস্টমারকে আমরা 4 টাকার প্রোডাক্ট খাচ্ছি 30 টাকায়, তার প্রতি অবিচার করছি, রাইট? রাইট, বলেন। মানে স্যার প্রপার প্রাইসিং করতে পারে কিনা স্যার? না, কিন্তু যখন আপনি অ্যাক্টিভিটি বেস কস্টিং, সমস্যাটা কোথায়? যখন আপনি অ্যাক্টিভিটি বেস কস্টিং করবেন, করে রিয়েল কস্টটা বের করবেন, করে প্রাইসিং করতে যাবেন, তখন করবে কি আপনাকে বিএসটাই থেকে আর অনুমতি দিবে না। এবং যারা টিবিআই কয়েকটা প্রোডাক্ট ভালো চলে, বাকিগুলো তো স্যার খুব চলে না, তখন তারা হয়তো স্যার এরকম ডিসিশন দিচ্ছে। আচ্ছা, তাহলে এরকম স্যার ঠিক আছে, বাট যেই প্রোডাক্ট গুলো চলে না সবগুলো যদি অ্যাক্টিভিটি বেস কস্টিং করে অ্যানালাইজ করে প্রাইসিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতো, তাহলে কমপ্লায়েন্স বা লিগ্যাল একটা প্রাইস হইতো, বাট সেটা তো বাংলাদেশের প্রেক্ষাপটে করে না, তাই না? জাস্টিফিকেশন নাই প্রাইসে, তাই না? জি স্যার, সেটা হচ্ছে না। তাহলে কি হচ্ছে আবার যদি কেউ করতে যায়, সমস্যাটা দেখেন, আপনি মনে করেন করবেন, তখন বিপদটা কোথায়? তখন আপনার প্রোডাক্টের রিয়েল প্রাইস যখন আসবে, তখন হবে কি ইন্ডাস্ট্রির অন্যদের প্রাইসের সাথে একটা বিশাল গ্যাপ হয়ে যাবে, গ্যাপ তৈরি হবে। জি স্যার, রাইট। তখন করবে কি ওরা সবাই ভেটো দেবে, ওরা গিয়ে তখন যেখানে রেগুলেটর আছে, অর্থাৎ যে ইন্ডাস্ট্রিটা যে পরিচালিত করে, যেমন বাংলাদেশ ব্যাংক যদি হয়, ব্যাংকের ক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল সোসাইটি যেটা আছে, তা ওইখানে গিয়ে ভেটোটা মারবে। তখন করবে কি আপনাকে বলবে না ভাই, সবাই যেভাবে দাম ধরে তুমি সেভাবে দাম ধরো। ওকে, জি স্যার, জি স্যার, জি স্যার। এইটা একটা কিন্তু সমস্যা। এইটার স্যার আরো একটা প্রবলেম আছে যেটা প্র্যাকটিক্যালি ফেস করি, সেখানে যে বিজনেসম্যান আছে ওনার যে প্রসেস ওয়াইজ মেশিন সেটআপ, আমার সব প্রোডাক্ট আর সব প্রসেস ইউটিলাইজ হয় না, সেখানে একটা মার্কেট ট্রেন্ডের উপর ডিপেন্ড করে আমি কিরকম অর্ডার নিয়ে আসবো, তখন ইন্টারনালি সিস্টেম হিট করে তার মেশিন ইউটিলাইজ করা, সেরকম অর্ডার পাওয়া যায় কিনা টোটাল সিস্টেমের উপরে। ওকে, হ্যাঁ, রাইট। আর আরেকটা বিষয় দেখেন, যে আপনি যখন অ্যাক্টিভিটি বেস কস্টিং করবেন, তবুও করে অনেক কোম্পানি, আমি গেছি যারা ভালো কোম্পানি, যারা লিডার কোম্পানি, তারা কিন্তু করে। কেন করে জানেন? তারা রিয়েল পিকচারটা জানতে চায় যে আসলে আমার কোন প্রোডাক্টে রিয়েল প্রফিটটা হচ্ছে, এবং সেই প্রোডাক্টটা ফোকাস করে তারা বেশি, এটাকে মার্কেটিং করে ওই প্রোডাক্টটা বেশি বিক্রি করার চেষ্টা করে। রাইট স্যার, হ্যাঁ, এটাই হওয়া উচিত, অবশ্যই এটা হওয়া উচিত, তাই না? এতে করে হয় কি, যেহেতু ওই প্রোডাক্ট গুলোতে ওভারহেড কম লাগে, ওভারঅল কস্টটা কি হয় তখন ডাউন, কমে যায়। রাইট, হ্যাঁ। তো এইগুলো কিন্তু আমাদের শিখতে হবে, আমাদের শুধু ওই যোগ বিয়োগের অঙ্ক করে লাভ নাই, তাই না? বড় বড় ছক করে। জি স্যার, এখন প্রোডাকশন প্রসেসের সাথে কস্টিং ভাবে জড়িত। অবশ্যই। তো এইগুলো আমরা আরো ভালো পাইতাম যদি আমাদের দেশে রিসার্চটা হইতো, যে একজন একাডেমিক যাবে, একজন কর্পোরেটের লোক থাকবে, দুইজন মিলে দেখবে যে আসলে আমাদের অ্যাক্টিভিটি বেস কস্টিং আমরা কোন লেভেলে কত পার্সেন্ট অ্যাক্টিভিটির জন্য আমরা এটা করতে পারবো, অথবা ব্যালেন্স সুপার আমরা কিভাবে করলে আমাদের জন্য ভালো। আমরা আমেরিকান মডেলের চাপাই নিয়ে এসে ফিট করছি, যেমন আফগানিস্তানের মতো হবে। আমেরিকান মডেল চাপাইতে গিয়ে 20 বছর কষ্ট দিলে আরো কষ্টের ভিতর পড়ে গেছে তারা, মানে দেখছেন তো, তাই না? মানে মানুষজন কোনো দিকেই যেতে পারছে না, না ওইদিকে না এইদিকে। অর্থাৎ আরেকজনের মডেল যদি আপনার কনটেক্সট না বুঝে ফিট করতে যান, তাহলে গন্ডগোল লাগবে। যেমন আপনি যদি আরেকজনের শার্ট, আরেকজনের প্যান্ট আপনার গায়ে সেট করতে চান, যদি ইন করে বের হন, তাহলে কেমন লাগবে দেখতে বলেন? ভালো লাগবে? স্যার, আমার একটা সম্পূরক প্রশ্ন ছিল, যে আমরা দেখি যে বোর্ড অফ ডিরেক্টরে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইউজুয়ালি ইউনিভার্সিটি টিচার থেকে নেওয়া হয়। আমি যে কয়েকটা কোম্পানি আসলে দেখেছি আমার রিসার্চের পারপাজে। তো স্যার, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা কি এই ইস্যুটাকে নিয়ে আসতে পারে যে আসলে আমাদের বিজনেস প্রবলেম গুলোকে আসলে সলভ করার জন্য আমাদের উচিত এরকম রিসার্চ ইনভেস্ট করা, রিসার্চ কিনে আনা না, বরং আমাদের ডোমেস্টিক ইনভেস্টমেন্টে এনকারেজ করা? এটা কি স্যার এভাবে করে আগাতে পারে কি মনে হয় আপনার কাছে? এটা আমার মনে হলে তো লাভ হবে না, কারণ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে আপনি বলেন নিয়োগ দেওয়া হয় কি জন্য? কমপ্লায়েন্স দেখার জন্য, তাই না? কমপ্লায়েন্স গুলো দেখার জন্য, ঠিক না? জি স্যার, জি স্যার। কিন্তু এফিসিয়েন্সি ইনোভেশন দেখার জন্য কিন্তু না, তাই না? আচ্ছা স্যার, এটা কিন্তু বেসিক জায়গা, যে আমরা একজন ইউনিভার্সিটি টিচার অথবা একজন লয়ার অথবা একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে কেন? যাতে করে ওই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টররা সাধারণ শেয়ার হোল্ডার এবং পাবলিকের মানি নয়ছাই করতে না পারে, এবং এনভায়রনমেন্টের জন্য ক্ষতি হয় বা দেশের জন্য ক্ষতি হয় এমন কোনো কাজে এঙ্গেজ হতে না পারে, তাই তো? তাহলে এখানে কি তার ইনোভেশনের সুযোগ থাকছে? না স্যার, যদি অ্যাক্টিভলি নেই
তবে যদি স্কোপ থাকে আর কি, যেহেতু তিনি একজন এইটা আপনাদের রিসার্চে এইটা আপনাদেরকে রিসার্চে প্রপোজ করতে হবে। যখন আপনি রিসার্চ করবেন এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিং নিয়ে অথবা ইনোভেশন নিয়ে, তখন আপনাকে প্রস্তাবটা দিতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদেরকে এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত। শুধু তাদের না, রেগুলেটরদেরও কথা বলা উচিত এগুলো নিয়ে। ঠিক আছে? কিন্তু প্রবলেম হচ্ছে বাংলাদেশের রিসার্চের আউটকাম কেউ পড়তে চায় না, বুঝছেন? জি স্যার, ধন্যবাদ স্যার। এটা আপনার এই কথা থেকে স্যার একটা ভালো একটা জিনিস আমি পেয়েছি, অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো নেক্সট আমরা তাহলে দেখি, বাকিরা মনে হচ্ছে বিরক্ত হচ্ছেন। আমরা অন্য একটা জিনিসে আমরা পড়াশোনায় ফিরে যাই। আমি এত কথা কেন বললাম দেখেন, থ্রুপুট অ্যাকাউন্টিংটা আসছে কিন্তু কোম্পানি থেকে না, কারো মাথা থেকে আসছে। থ্রুপুট অ্যাকাউন্টিং ইমার্জ ইন দ্য 1980s and 1990 অ্যাজ অ্যান অল্টারনেটিভ সিস্টেম অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এটা হচ্ছে ডক্টর এলি গোল্ডরেট, উনি প্রথম এটা নিয়ে কথা বলেন। উনি থিওরি অফ কনস্ট্যান্ট ডেভেলপ করছেন এবং থ্রুপুট অ্যাকাউন্টিং ডেভেলপ করছেন। তার মানে কারো মাথা থেকে আসতে হবে, এটা হুট করে কোম্পানিতে আসবে না, আসবে না। তো ওনার লজিকটা দেখেন, এই লজিকটা বাংলাদেশে পুরোপুরি অ্যাপ্লাই করতে পারবেন আপনি। আপনারাই বলেন, এখন কি আমরা লেবারদেরকে মাসে বেতন দিই নাকি প্রোডাকশন পিসের করে বেতন দিই? আপনারাই বলেন। এটা গার্মেন্টস হোক আর ফার্মাসিউটিক্যাল হোক আর ফুড কোম্পানি হোক, মাসিক বেতন দিই নাকি প্রতি পিসে বেতন দিই? মান্থলি স্যার, মাসিক। তো মান্থলি যদি দিই তাহলে কি ডাইরেক্ট লেবার কস্ট কি ফিক্স থাকলো না ভেরিয়েবল হলো? ভেরিয়েবল। ফিক্সড হলো। মাসে বেতন দিলে মানে কি সময়ের সাথে পিরিয়ডের সাথে যে কস্টটা, পিরিয়ডের উপরে যে কস্ট ডিপেন্ড করে সেটা কি কস্ট? আমি কিন্তু আপনাদের ফিক্সড কস্ট মারাত্মক ভাবে পড়াইছি, অনেক ডিপে পড়াইছি, কিন্তু পড়াইনি? হ্যাঁ, ফিক্সড কস্ট হচ্ছে যেটা পিরিয়ডের সময়ের সাথে জড়িত। তাহলে লেবারকে যদি আমি মাসে মাসে বেতন দিই তাহলে লেবারের কস্টটা কি হয়ে যাচ্ছে? ফিক্সড হয়ে যাচ্ছে, ভেরিয়েবল না। অথচ আমরা ভেরিয়েবল কস্টিং এ শিখে আসলাম ম্যাটেরিয়াল মাইনাস কি সেলস প্রাইস মাইনাস ডাইরেক্ট ম্যাটেরিয়াল মাইনাস ডাইরেক্ট লেবার, না শিখলাম না? তাহলে ভেরিয়েবল কস্টিং দেখা যাচ্ছে রিয়েলি লেবারকে ভেরিয়েবল ধরে নিচ্ছে, কিন্তু আসলে লেবার সত্যিকার অর্থে সারা ওয়ার্ল্ডের বেশিরভাগ কান্ট্রিতে লেবার আসলে ভেরিয়েবল না, ট্রুলি ভেরিয়েবল না। তো থ্রুপুট অ্যাকাউন্টিং এই লজিক থেকে আসছে যে লেবার যদি ভেরিয়েবল না হয় তাহলে লেবার নিশ্চয়ই কি ফিক্সড কস্ট, তাই না? এই জন্য তারা বলছে যে কন্ট্রিবিউশন বের করতে হলে আমাকে লেবার ম্যাটেরিয়াল ওভারহেড সব বাদ দেওয়া যাবে না, শুধুমাত্র ম্যাটেরিয়ালই সত্যিকার অর্থে ভেরিয়েবল কস্ট, আর অন্যান্য কস্ট মোর অর লেস কি ফিক্সড। এই জন্য তারা কন্ট্রিবিউশন বের করছে। আপনারা অলরেডি অনেকে জানেন এই কনসেপ্ট গুলো। তারা কিভাবে কন্ট্রিবিউশন করে, তারা বলে যে সেলস থেকে শুধু ম্যাটেরিয়াল কস্ট মাইনাস করলে যেটা পায় সেটা হচ্ছে থ্রুপুট কন্ট্রিবিউশন। তো আমরা শুরু থেকে যদি দেখি একটু, তাহলে আমরা এখানে ছিলাম চ্যাপ্টার ওভারভিউ। আমি না দেখাই হিস্ট্রিতে চলে গেছিলাম, কারণ কে এটা আবিষ্কার করছে, কোথা থেকে আসছে, কেন আসছে, এটা জানলে আমাদের জন্য এটা বোঝা কি হবে, সহজ হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তাহলে থ্রুপুট অ্যাকাউন্টিং একদম মার্জিনাল কস্টিং বা ভেরিয়েবল কস্টিং এর মতোই। ডিফারেন্সটা হচ্ছে যে আমরা মার্জিনাল কস্টিং এ সেলস থেকে সমস্ত ভেরিয়েবল কস্ট বাদ দিতাম এবং ওখানে আমরা ধরে নিতাম লেবার এবং ভেরিয়েবল ওভারহেড আছে। কিন্তু থ্রুপুট অ্যাকাউন্টিং যেটা করে দেখেন পরের পার্টে যেখানে আমি কার্যটা রাখছি, দেখেন থ্রুপুট কন্ট্রিবিউশন সমান সমান কি বলছে? রেভিনিউ মাইনাস টোটাল, না টোটাল ভেরিয়েবল কস্ট বলে এটা মার্জিনাল কস্টিং এর, এটা টোটালি বলছে, একটা এলওয়াই অতিরিক্ত আছে, টোটাল না টোটালি, তাই না? মানে অনলি র ম্যাটেরিয়াল ফোকাসড। হ্যাঁ, এটা নিচে দেওয়া আছে দেখেন, এই যে। তার মানে থ্রুপুট কন্ট্রিবিউশন সমান সমান কি হবে? রেভিনিউ মাইনাস অনলি ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। ওকে, ক্লিয়ার সবাই? কিভাবে আমরা থ্রুপুট কন্ট্রিবিউশন বের করব? স্যার বলেন। তাহলে স্যার ভেরিয়েবল যে ওভারহেড যেটা স্যার, ওটা আসবে না স্যার? না, ওটা উনি বলছে আসবে না, ওনার প্রপোজাল এটা। কেন? কারণ ট্রু ভেরিয়েবল কস্ট খুবই কম। আচ্ছা, কম একটা ফ্যাক্টরিতে যে কস্ট গুলো উৎপাদনের সাথে জড়িত, যেমন এনার্জি বলেন, পাওয়ার বলেন, ফুয়েল বলেন, ওয়াটার বলেন, এইগুলো কি খুব সহজে আমরা প্রোডাক্টের সাথে ট্রেস করতে পারি?
সেখানে কিন্তু আমাদের একটা আনুমানিক রেট ধরে নিতে হয়, তাই না? যে সারা বছর এত পিস উৎপাদন হবে আর এত টাকা খরচ হবে, তাহলে প্রতি পিসে এত করে আমাদের লাগতে পারে ওভারহেড। এটা করি না আমরা? জি স্যার। তো এই কারণে বলছে যে ট্রু ভেরিয়েবল, উনি কি বলছে দেখেন যে টোটালি ভেরিয়েবল হতে হবে। আচ্ছা, এই এনার্জির কস্ট কি টোটালি ভেরিয়েবল? আপনি যদি কোনো মাসে প্রোডাকশন বন্ধ রাখেন, কিছু না কিছু পে করতে হয় না? জি স্যার। পানির জন্য কিছু না কিছু পে করতে হয় না? জি। তাহলে পুরোপুরি পিওর ভেরিয়েবল কস্ট হলো সেটা, ওভারহেডটা? না স্যার। এটাই তার যুক্তি, এটাই তার যুক্তি। টোটালি একদম পিওরলি ভেরিয়েবল বলতে আমরা শুধু ম্যাটেরিয়ালকে বোঝাই, কারণ একমাত্র ম্যাটেরিয়াল কস্টে একটা কস্ট যেটা প্রোডাকশন বন্ধ হলে একদমই প্রয়োজন হয় না, ঠিক কি না? জি স্যার। এটাই তার লজিক। ওকে, সো আমরা যদি সামনের দিকে যাই, আমরা হিস্ট্রিটা দেখলাম আর আমরা দেখলাম প্রফিট অ্যাকাউন্ট থেকে প্রফিট কন্ট্রিবিউশন কিভাবে বের করে। তাহলে এখানে যেটা আমরা করব, যদি আমরা ফরম্যাটটা দেখি, অঙ্কগুলো একদম একদম সহজ, এটা আপনারা পারবেন, একেবারে সিম্পল। এটা আপনাদের জন্য যে কঠিন জিনিস শিখছেন তাতে এগুলো কিছুই না। আজকেও মনে হয় শিখলেন এই ফাইন্যান্সিয়াল অপারেশন কনসলিডেশন শিখে আসছেন। তো ফরম্যাটটা কেমন হবে দেখেন, জাস্ট 3-4টা আইটেম। রেভিনিউ থেকে আমরা ম্যাটেরিয়াল কস্ট বাদ দেবো, তাহলে পেয়ে যাবো থ্রুপুট কন্ট্রিবিউশন। আর এখান থেকে বাদ বাকি যত খরচ তার নাম হবে অপারেটিং এক্সপেন্স। সেটা হতে পারে ম্যাটেরিয়াল, সরি লেবার, হতে পারে ভেরিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড, যা কিছু আছে সব বাদ দিয়ে দেবো, তাহলে পেয়ে যাবে নেট প্রফিট। এইটুকুই জাস্ট অঙ্কের ফরম্যাট। ওকে, আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, ইনভেন্টরি ভ্যালুয়েশন করবো শুধু ম্যাটেরিয়াল দিয়ে, আর কিছু থাকবে না। ম্যাটেরিয়াল এবং বট ইন পার্টস, অর্থাৎ ইনভেন্টরি যেটা আপনার এন্ডিং ম্যাটেরিয়াল থাকবে, আপনার এন্ডিং যে ফিনিশ গুড থাকবে সেটা শুধুমাত্র ম্যাটেরিয়াল দিয়ে ভ্যালুয়েশন হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল আপনাদের দেখাই, এক্সাম্পল 1 যদি দেখাই, তাহলে হয়তো একটু মজা পাবেন আপনারা যে অ্যাবজর্পশন, ভেরিয়েবল আর থ্রুপুট তিনটার ভিতরে ডিফারেন্সটা কোথায়। একটু দেখানোর চেষ্টা করি, দেখা যাচ্ছে অঙ্কটা? এক্সাম্পল 1, জি স্যার। A company makes 1000 units of an item during a period and sells 800 units. তাহলে তৈরি করছে হচ্ছে 1000 ইউনিট আর বিক্রি করছে 800 ইউনিট। হাতে আছে কত? 200 স্যার। ওকে, আচ্ছা, এই যে 800 ইউনিট বিক্রি করলো, কত টাকাতে, কত ডলারে বিক্রি করছে এটা? 8000 ডলার। কস্ট অফ প্রোডাকশন দেওয়া আছে, ম্যাটেরিয়াল, লেবার, ফিক্সড ওভারহেড, আদার ওভারহেড। আদার বলতে বুঝতে পারছেন যে আদার যত ভেরিয়েবল বলেন বা যে কোনো ওভারহেড, সমস্ত ওভারহেড এখানে নিয়ে আসছে। অ্যাকচুয়াল প্রোডাকশন ভলিউম এন্ড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার আর বোথ দ্য সেম অ্যাজ বাজেটেড। এটা বাজেটের মতোই ছিল, কাজেই এরা ওভার আন্ডার কিছু ধরে নেই ঝামেলা এড়ানোর জন্য। তো তিনটা মেথডে অঙ্কটা করতে বলছে, অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং, থ্রুপুট অ্যাকাউন্টিং। তিন ভাবে করলে কেমন হবে? প্রথম দুইটা আমরা করে আসছি অলরেডি, তারপরে একটু দেখাই। যথেষ্ট সহজ বললাম, আপনারা এটা ব্যাপারে না। এক্সাম্পল 1 এর আনসার কই? ঠিক আছে, প্রথম এরা যেটা করছে সেটা হচ্ছে এরা ইনভেন্টরি যে 200 হাতে আছে এটাকে ভ্যালুয়েশন করছে। তিন ভাবে দেখেন কিভাবে। আমি যদি কোশ্চেনটা আরেকবার যাই, ফিক্সড ওভারহেড কত আছে? 1000 না? আর প্রোডাকশন কত? 1000। ফিক্সড ওভারহেড হচ্ছে 1000, প্রোডাকশন হচ্ছে 1000। তাহলে পার ইউনিট কস্ট কোনটার ক্ষেত্রে কত হবে? 1 টাকা হবে স্যার। কি বলেন? 10 টাকা। আমরা কি করি, প্রোডাক্ট কস্ট বের করে নিয়ে আগে, তাই না? পার ইউনিট কস্ট, পার ইউনিট কস্টে আমরা জানি যে যখন আপনার অ্যাবজর্পশন কস্টিং বা ফুল কস্টিং ব্যবহার করি তখন আমরা জানি ম্যাটেরিয়াল আসবে, লেবার আসবে, প্লাস সমস্ত ওভারহেড আসবে, তাই না? অর্থাৎ প্রোডাকশন ওভারহেড পর্যন্ত যা আছে সব আসবে। আর যখন আমরা ভেরিয়েবল কস্টিং করি তখন আমরা জানি যে ভেরিয়েবল ওভারহেড আসতে পারবে কিন্তু ফিক্সড ওভারহেড আসতে পারবে না। মনে আছে কত চ্যাপ্টার? জি স্যার।
আচ্ছা, আর থ্রুপুটে বলছে যে ম্যাটেরিয়াল আসতে পারবে, ম্যাটেরিয়াল ছাড়া আর কোনো কিছু আসতে পারবে না। এটা হচ্ছে ডিফারেন্স তিনটার ভিতরে। তাহলে যদি আমরা অ্যাবজর্পশন কস্টিং ফলো করি, তাহলে ম্যাটেরিয়াল আছে 3000, লেবার আছে 2000, আর হচ্ছে ফিক্সড ওভারহেড আছে, প্রোডাকশন ওভারহেড আছে 1000। আদার ওভারহেড বলতে এখানে প্রোডাকশনের বাইরে, অর্থাৎ এটা হতে পারে সেলিং, হতে পারে অ্যাডমিনিস্ট্রেশন, এরকম কিছু হতে পারে। তাহলে 3000 আর 2000 আর 1000 মোট কত? 6000। তাহলে মোট হচ্ছে প্রোডাকশন কস্ট হচ্ছে 6000 আর উৎপাদন হয়েছে কত পিস? 1000 পিস। হাতে আছে কত পিস? তাহলে প্রতি লিটার খরচ হবে 6 টাকা। 6 টাকা করে। হাতে আছে কত? হতে পারে অ্যাডমিনিস্ট্রেশন। এজন্য ওইগুলো কি আসে কখনো প্রোডাক্ট কস্টে? না 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 স্যার। ওই জন্য 1000 নিলাম না। ওকে, আচ্ছা স্যার, আচ্ছা। ওকে, তাহলে 6000 হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এ। তাহলে ভেরিয়েবল মার্জিনাল কস্টিং এ কত হবে বলেন তো? টোটাল কস্ট কত হবে? 5000 ম্যাটেরিয়াল আর লেবার, কারণ ফিক্সড ওভারহেড তো আমরা নিতে পারবো না। তাহলে 5000, প্রোডাকশন হচ্ছে 1000 ইউনিট, তাহলে পার ইউনিট হবে হচ্ছে কত? 5 টাকা। হাতে আছে কত? হাতে আছে 200 ইউনিট। তাহলে ইনভেন্টরির দাম হবে কত তখন? 1000 ডলার। আর থ্রুপুট অ্যাকাউন্টিং বলছে না, আমরা লেবারও ফিক্সড, কাজে আমরা শুধুমাত্র কি নিতে পারবো? শুধুমাত্র ম্যাটেরিয়াল, এর বাইরে কোনো কিছু ইনভেন্টরিতে নিতে পারবো না। তাহলে প্রতি পিসের কস্ট কত ধরবে তারা? 3 টাকা, $3। তাহলে 200 ইউনিটের জন্য হবে এটা কত? 600। তাহলে এই যে ইনভেন্টরি ভ্যালুয়েশনের কারণে প্রফিট কম বেশি হয়ে যাচ্ছে। একজন বলছে 1200, একজন বলছে 1000, একজন বলছে 600। মানে কি অবস্থা দেখেন তাহলে। স্যার তিনটা প্রসেসে বেসিক্যালি অ্যাবজর্পশনে ফিক্সড প্লাস ভেরিয়েবল, মার্জিনালে ফিক্সড অমিট করতে হবে, আর থ্রুপুটে কোনোটাই আসবে না। এই তো বেসিক ডিফারেন্স। রাইট, হ্যাঁ রাইট বুঝছেন আপনারা, ঠিক আছে, ক্লিয়ার। এই কাজটাই এরা করছে। আমরা এক্সারসাইজ 1 এর সলিউশনে আমার একটা প্রশ্ন আছে স্যার। অবশ্যই বলেন। এই যে তিনটা দেখতে পাচ্ছেন স্যার, মার্জিনাল কস্টিং, বলেন। হ্যাঁ, মার্জিনাল কস্টিং এর যে ফরম্যাট দেয়া আছে স্যার 21 নাম্বার পেজে, সেখানে কিন্তু আমরা কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিই স্যার। তো ফিক্সড কস্ট এখানে ধরবো না কেন? মনে কিছু বইয়ের 21 পেজে? জি জি, সীমা টেক্সটে স্যার। হ্যাঁ, এটা তো মর্ডার মনে মানে হচ্ছে। কন্ট্রিবিউশন থেকে এটা তো অ্যাটেম্প্ট টু মর্ডার করছেন। অ্যাটেম্প্ট টু স্যার ওটা মর্ডার প্রফিট বের করার ক্ষেত্রে স্যার। না, প্রফিট বের করার ক্ষেত্রে দেখেন কন্ট্রিবিউশনে নাই ফিক্সড কস্ট, আমরা তো কন্ট্রিবিউশন বের করছি। কন্ট্রিবিউশনের পরে স্যার। আপনি একটু খেয়াল করে দেখেন 21 নম্বর পেজে কন্ট্রিবিউশন পর্যন্ত আছে ভেরিয়েবল, ফিক্সড কস্টটা কন্ট্রিবিউশনের পরে আছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, তো আমরা তো এখানেও প্রফিট বের করতেছি। প্রফিট না, আমরা কন্ট্রিবিউশন, প্রফিট না। আমরা প্রফিট বের করছি না, আমরা কন্ট্রিবিউশন বের করছি। আমরা প্রথমে যেটা করলাম, স্যার এক্সাম্পল 1 এ তো প্রফিট বের করতেছি না। প্রফিট ঠিক আছে, আমরা যে 1200, 1000, 600 করলাম, এটা কি করলাম? ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করলাম না। আমাদের হাতে যে 200 ইউনিট আছে তার দাম বের করলাম না। হ্যাঁ হ্যাঁ, তো ওইখানে কি করছে আপনি ফরম্যাটটা দেখেন। ভেরিয়েবল কস্ট অফ সেলস, ওপেনিং স্টক, ভেরিয়েবল প্রোডাকশন কস্ট, ক্লোজিং স্টক।
ওই পর্যন্ত কি রাখছে, শুধু ভেরিয়েবল রাখছে না? জি স্যার, মানে টোটাল ইমপ্যাক্ট স্টক ভ্যালুয়েশনে দেখাচ্ছে। রাইট। আপনার যখন টোটাল মানে নেট প্রফিট বের করবেন তখন তো আপনাকে সব কস্ট যে সিস্টেমে যান না কেন, আপনি অ্যাবজর্পশনে যান, মার্জিনালে যান, থ্রুপুটে যান, আপনাকে একটা না একটা স্টেজে গিয়ে সমস্ত কস্ট অবশ্যই বাদ দিতে হবে। আমরা বলছি যে ইনভেন্টরি ভ্যালুয়েশন কিভাবে করবো। অ্যাবজর্পশন কস্টিং এ ইনভেন্টরি ভ্যালুয়েশন করার সময় ম্যাটেরিয়াল, লেবার, ফিক্সড ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড, প্রোডাকশনে যা থাকে সবকিছু ইনভেন্টরি ভ্যালুয়েশনে কনসিডার করে। কিন্তু মার্জিনাল কস্টিং কি করে, ইনভেন্টরি ভ্যালুয়েশন করার সময় ম্যাটেরিয়াল, লেবার আর ভেরিয়েবল ওভারহেড নাই, ফিক্সড ওভারহেড নেয় না, ফিক্সড প্রোডাকশন ওভারহেড। আর থ্রুপুট কি করে, শুধু ম্যাটেরিয়াল কস্ট নেয়। এবার ক্লিয়ার? কিন্তু প্রফিট বের করতে হলে অবশ্যই আপনার যত কষ্ট আছে সব কি করতে হবে, বাদ দিতে হবে কোনো না কোনো স্টেজে। কারেক্ট? ওকে, আপনি কি আনসার পাইছেন? যে 21 পেজের রেফারেন্স দিলেন সে কি আনসার পাইছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো তাহলে আমরা প্রথমে কি করলাম, ইনভেন্টরি ভ্যালুয়েশনটা করলাম। আমরা একবারে না করে বারবারও করতে পারতাম। তো যদি আমরা দেখি সমাধানটা, দেখেন এখানে সেলস কোশ্চেনে দেওয়া আছে 8000 ইউনিট। ওকে, কস্ট অফ প্রোডাকশন তো আমরা জানি 6000, কারণ কিভাবে আমাদের হচ্ছে ম্যাটেরিয়াল, লেবার প্লাস ফিক্সড ওভারহেড মিলে 6000, কিন্তু আমরা জানি কস্ট অফ প্রোডাকশন থেকে ক্লোজিং ইনভেন্টরিটা বাদ দিয়ে দিতে হয়, তাই না? জি স্যার। রাইট। অথবা যদি আরেকভাবে চিন্তা করেন তাহলে আমাদের 800 ইউনিট সেলস হয়েছে, 800 ইউনিটের কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে। তো অ্যাবজর্পশন কস্টিং এর প্রতি পিস যেহেতু কত করে হয়, কস্ট হয় 6 টাকা করে, কাজে 6 টা 48, 800 পিসের কস্ট 4800 টাকায় হওয়ার কথা, তাই না? জি স্যার। ওকে, তাহলে গ্রস প্রফিট বের হয়ে গেল। সেখান থেকে আমরা নন প্রোডাকশন ওভারহেড যেটা আছে 1000 দেওয়া আছে কোশ্চেনে, সেটা মাইনাস করে দিলাম, প্রফিট হবে 2200। এরাই সব থেকে বেশি প্রফিট দেখাবে, স্বাভাবিক, কারণ ইনভেন্টরি ভ্যালুয়েশন যারা যত বেশি করবে, ক্লোজিং ইনভেন্টরি থাকলে তাদের প্রফিট সব থেকে বেশি হবে, এটাই স্বাভাবিক। জি স্যার। টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং, সরি আপনারা দেখবেন হচ্ছে এক্সাম্পল 1, এক্সাম্পল 1 এর পার্ট 2। এখানে এখন দেখবো আমরা মার্জিনাল কস্টিং, এটাও খুবই সিম্পল। সেলস তো সেম থাকবে, স্বাভাবিক। ফিক্সড ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড কোশ্চেনে দেওয়া আছে ফিক্সড ওভারহেড এবং নন প্রোডাকশন, এটা স্বাভাবিক। আগে আমরা বলে ফেলছি যে ভেরিয়েবল কস্টিং এ বা মার্জিনাল কস্টিং এ আমরা বলছি ফিক্সড ওভারহেড প্রোডাকশনে নেই নাই, প্রোডাক্ট কস্টে নেই নাই। তার মানে হচ্ছে 5000 হয়েছিল, তাই না? 5000 যদি হয় তাহলে প্রতি পিসের খরচ কত হয়? 5 টাকা, $5। আর 800 পিস বিক্রি হয়েছে, তাহলে 50 টা 40, 4000 হবে, তাই না? জি জি। অথবা যদি চিন্তা করেন এইভাবে যে আমাদের প্রোডাকশন কস্ট হচ্ছে ম্যাটেরিয়াল প্লাস লেবার মিলাই হচ্ছে ম্যাটেরিয়াল আর লেবার, দুটো মিলে কত কস্ট? মানে ম্যাটেরিয়াল আর ভেরিয়েবল পোরশনটুকু। ভেরিয়েবল, রাইট। ম্যাটেরিয়াল আর লেবার মিলে 5000, তার থেকে আমরা এন্ডিং ইনভেন্টরি বাদ দিলাম 1000। আমরা প্রথমে ভ্যালুয়েশন করে নিছি, কারণ 200 পিস 5 টাকা করে। তাহলে এর কস্ট অফ সেলস হচ্ছে 4000 টাকা, কন্ট্রিবিউশন থাকবে 8000 থেকে 4000 বাদ দিলে 4000, আর পরবর্তীতে আমরা ফিক্সড ওভারহেড, ফিক্সড প্রোডাকশন এবং নন প্রোডাকশন ওভারহেড বাদ দিয়ে দেব। এদের প্রফিট হবে 2000। ঠিক আছে। আর থ্রুপুট অ্যাকাউন্টিং এ প্রফিট আরো কম হবে, আরো 400 কম হবে, কারণ হচ্ছে যে এরা ওই ইনভেন্টরি ভ্যালুয়েশন 600 টাকা করছে, মাত্র 600 টাকা, কোনো ওভারহেড ক্যারি করে নাই, ধরেই নাই, রাইট, ইনভেন্টরিতে। তাহলে সেলস 8000, ম্যাটেরিয়াল কস্ট যা আছে 3000, এখান থেকে ক্লোজিং ইনভেন্টরি বাদ দিচ্ছে, শুধু ম্যাটেরিয়াল কস্ট যেটা 600, তাহলে তাদের কস্ট অফ সেলস হচ্ছে 2400। এটা হচ্ছে বের হলো থ্রুপুট কন্ট্রিবিউশন। এখান থেকে বাদ বাকি যত খরচ আছে, লেবার প্লাস প্রোডাকশন ওভারহেড প্লাস আদার ওভারহেড যত আছে, 2000, 1000, মোট 4000, তাহলে এদের প্রফিট হচ্ছে 1600। তাহলে তিনটা সিস্টেমে প্রফিট হলো 3 রকম, অথচ একরকম হওয়ার কথা ছিল, সেল যেহেতু সেম। তো সেলস সেম, প্রফিটও সেম হইতো যদি ইনভেন্টরি হাতে না থাকতো। প্রফিটের ডিফারেন্সটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। আপনার হাতে যেটুকু পড়ে আছে সেটুকু দাম আপনি যত বেশি ধরবেন আপনার প্রফিট তত বেশি হবে। তো এই কাজটাই করছে এরা এখানে। স্যার থ্রুপুট অ্যাকাউন্টিং এ এই যে ক্লোজিং স্টকটার ট্রিটমেন্ট কি করে? ওভারহেড পোরশনটুকু শুধুমাত্র সেলস থেকে কস্ট অফ সেলস বাদ দেয়। কস্ট অফ সেলস বলতে শুধু ম্যাটেরিয়াল, ওকে, ম্যাটেরিয়াল পোরশনটুকু, হ্যাঁ। বাদ বাকি যা থাকে একদম ডাইরেক্ট বাদ দিয়ে দেয়, যা কিছু আছে লেবারের কস্ট, ভেরিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড সব ডাইরেক্ট বাদ দিয়ে দেয়। এটা ইনকাম স্টেটমেন্টে কিভাবে হিট করে? ওই যে অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে দেয়, ঢুকে দেব বাকিটা। ঠিক আছে, বাকিটা সব অপারেটিং এক্সপেন্স আমি দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন করতে পারেন যে কেউ, না বুঝলে আমি আবার বোঝাবো যদি না বুঝেন। ঠিক আছে স্যার থ্রুপুটের কি রিকনসিলিয়েশন করা যাবে?
অবশ্যই করা যাবে। কার সাথে রিকনসিলিয়েশন করবেন বলেন? সবার সাথে করা যাবে। স্যার অ্যাবজেকশন কস্টিং এরও তো করি, মার্জিনাল কস্টিং এরও করি, এখন না, থ্রুপুট ওই দুইটার সাথে এটা করতে পারবেন, অবশ্যই পারবেন। আপনি নিজেই পারবেন, বলেন আপনি। স্যার প্রফিটের সাথে আপনার হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি যোগ করে দিতে হবে। হ্যাঁ অবশ্যই হয়ে যাবে। তো তখন কি সবার একই রকম আসবে, না এটাও তো ভ্যারিয়েশন হবে স্যার? ভেরিয়েশন তো অবশ্যই হবে, যে যেমন ধরছে তার তেমন ভেরিয়েশন। ইউনিট কস্ট কে কত ধরছে এটার উপর ডিপেন্ড করবে। ইউনিট কস্ট কে কত ধরছে এটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ ওকে। আপনি পার্থক্যটা তো এখানে দেখছেন, প্রফিটের পার্থক্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাবজর্পশন কস্টিং ইনভেন্টরির দাম কত ধরছে 1200, আর থ্রুপুটে কত ধরছে থ্রুপুটে স্যার 600। তো ডিফারেন্স কত হবে? 1200 600 স্যার। 600 হয়েছে, 2200 আর 1600 কত? 600 না ডিফারেন্স? জি। আবার যদি আপনি অ্যাবজর্পশনের সাথে মার্জিনাল ধরেন, এটা তো আগেই শিখছেন, 200 ডিফারেন্স হচ্ছে, বুঝতে পারছেন 2000 আর 2200। ওকে, আবার যদি মার্জিনালের সাথে যদি আপনি থ্রুপুট ধরেন, তাও বুঝতে পারছেন এখানে যে ডিফারেন্স কত? 400। ওকে, জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, এই রিকনসিলিয়েশন অবশ্যই করতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে এখানে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে থ্রুপুট অ্যাকাউন্টিং এর ফোকাস থাকে থ্রুপুট কন্ট্রিবিউশন বাড়াবে, নট কন্ট্রিবিউশন মার্জিন, নট প্রফিট। এদের ধারণা হচ্ছে যে, এদের কনসেপ্ট বা ফিলোসফি হচ্ছে যে, আমরা যদি কোনো বটলনেকস থাকে, যদি কোনো কনস্ট্রেইন রিসোর্স থাকে, কোনো লিমিটিং ফ্যাক্টর থাকে, তাহলে আমরা ওই প্রোডাক্টকে ফোকাস দেব যে প্রোডাক্টটাতে আমাদের থ্রুপুট হবে সবথেকে বেশি। ঠিক। ওকে স্যার, থ্রুপুটের এখানে বাংলা কি হবে স্যার? থ্রুপুটের বাংলা বলা খুব কঠিন হচ্ছে। বাঙালি তৈরি করে নেই তো। কোম্পানির সুবিধা অসুবিধা কি হবে স্যার থ্রুপুট অ্যাকাউন্ট করলে? থ্রুপুট অ্যাকাউন্টিং এর সুবিধা হচ্ছে যেখানে লেবার কস্টটা ফিক্সড, হ্যাঁ জি, সেখানে এবং অন্যান্য কস্ট গুলো ভেরিয়েবল না ট্রুলি, সেখানে থ্রুপুট অ্যাকাউন্টিং আপনাকে কি হবে, উপকার কি হবে, আমি তাহলে আপনার উপকার একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই। হ্যাঁ জি, তারপরে আপনি আবার কোশ্চেন করবেন যে স্যার আমি আপনার উপকার পাই নাই, বুঝি নাই, তাহলে আমি আবার এটা ব্যাক করবো। হ্যাঁ দেখেন, উপকারটা মনে নিজে বুঝে যাবে। মাল্টি প্রোডাক্ট ডিসিশন নেওয়া যাবে। হ্যাঁ এই যে, হ্যাঁ দেখেন, মাল্টি প্রোডাক্ট না শুধু, আপনার দেখবেন যে থ্রুপুট দিয়ে যখন ডিসিশনটা নেবেন তখন আপনার বেনিফিটটা হাইয়েস্ট হবে। ওকে, এটা কি এমন যে আমাদের ম্যাটেরিয়ালস আসলে কত বুঝতে পারতেছি না স্যার। আগে অঙ্কটা করাই, তারপর আপনি কোশ্চেন করবেন কি কি বুঝলেন না। ওকে, দ্য ফলোইং এক্সাম্পল 2, এটা পেজ নাম্বার হচ্ছে 96 আছে। The following data relates to the two products manufactured by DJ Limited, product X, product Y. Selling price দেওয়া আছে একটা 15 আর একটা 20, material cost দেওয়া আছে হচ্ছে একটা 10, একটা হচ্ছে 11, ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া আছে অর্থাৎ 25,000। এই আমাদের ক্লাসে ছোট বাচ্চা চলে আসছে, একটু আনমিউট করবেন প্লিজ। ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া আছে অর্থাৎ ম্যাক্সিমাম কত ইউনিট ডিমান্ড কাস্টমার শো করবে, 25,000 অফ X, 30,000 অফ Y। টাইম রিকোয়ার্ড অন দা বটলনেক, অর্থাৎ এই যে আওয়ার যেটা, সেটা নিয়ে তাদের সমস্যা। এখানে একটা স্যার পয়েন্ট, মানে বটলনেক যেখানে আছে সেখানে মনে এটা সুইটেবল ইউজ করা। রাইট, থ্রুপুটটা অনেক ভালো কাজ করবে সেখানে বটলনেক। ওকে, দেখুন ম্যাক্সিমাম প্রফিটটা বটলনেকে কিভাবে করা যায়, থ্রুপুটটা ভালো কাজ করবে। অনেকে বুঝে ওঠেন না এখনো, বুঝবেন ওটা শেষ হবে। এখানে দেখেন প্রতি ঘন্টায়, সরি প্রতি ইউনিটে কতটুকু সময় লাগে। প্রোডাক্ট এক্স তৈরি করার জন্য কত ঘন্টা লাগে? 2 ঘন্টা। 2 ঘন্টা লাগে। আর প্রোডাক্ট ওয়াই তৈরি করার জন্য 6 ঘন্টা, 3 গুণ সময় বেশি লাগে। ওকে, the farm has 80,000 bottleneck hours available each period. এটা লিমিটেড। তাহলে প্রত্যেকটা পিরিয়ড, পিরিয়ড বলতে কি বোঝাচ্ছে এখানে বলে নাই, বলছে মাস না মাস বছর, না 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 মাস বছর। পিরিয়ড বলতে সময়কে বোঝায়, 1 মাস, 1 সপ্তাহ, 1 বছর, কিছু বলছে একটা নির্দিষ্ট সময়কে মিন করছে। একটা নির্দিষ্ট সময় মিন করছে, এটা হতে পারে 1 মান্থ, হতে পারে 1 ইয়ার। ওকে, দরকার নাই আমাদের, বলে নাই, দরকার নেই। 80,000 আওয়ার তাদের অ্যাভেলেবেল ইস পিরিয়ডে, সেই পিরিয়ডে এই ডিমান্ডটা। ওকে, তাহলে আমাদের ঝামেলা নেই, সেটা ইয়ার হোক, তাতে আমাদের কিছু নেই। টোটাল ফ্যাক্টরি কস্ট অ্যামাউন্টস টু 128,000 ইন দ্য পিরিয়ড। দেখছেন এখানে আগে সাইজ করে ফেলছে, আপনার সাইজ করা লাগবে না, কারণ তারা শুধুমাত্র ম্যাটেরিয়াল কস্টটা দিয়ে রাখছে, তাই না? জি স্যার।
লেবার ওভারহেড সব তারা এর ভিতরে ফ্যাক্টরির ভিতরে নিয়ে গেছে। এই 1,28,000 এর ভিতরে লেবার আছে, ভেরিয়েবল ওভারহেড আছে, ফিক্সড ওভারহেড সব আছে। ভেরিয়েবল ওভারহেড যেহেতু ট্রু ভেরিয়েবল না, টোটালি ভেরিয়েবল না, এই জন্য তারা সব ফ্যাক্টরি কস্টে পাঠিয়ে দিচ্ছে। ওকে, জি স্যার। দেখেন কিভাবে ক্যালকুলেট দ্য অপটিমাম প্রোডাক্ট মিক্স। উপকারিতা কোথায় থ্রুপুট অ্যাকাউন্টিং এ? দেখেন আপনাকে অপটিমাম প্রোডাক্ট মিক্সটা বের করতে হবে এবং ম্যাক্সিমাম প্রফিট। আপনি অন্য বিকল্পতে এর থেকে বেশি প্রফিট করা সম্ভব না। খেয়াল রাখেন, সেলিং প্রাইস $15 আর $20, ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিট 10, 11, ম্যাক্সিমাম বেনিফিট সবগুলো আউট করে দিই, তাহলে সহজ হবে, ক্লোজ হওয়া যাবে। তাহলে একটু সুবিধা হবে। অনেকগুলো করে দিচ্ছি, তাহলে জাস্ট দুইটা লাগবে, একটা হচ্ছে কোশ্চেন লাগবে, টু এইটা চান্স একটা। তো আমাদের কি করতে হবে, লিমিটিং ফ্যাক্টর যেটা আমাদের যে কাজটা অঙ্ক দেখে বুঝতে পারছেন আপনারা যারা লিমিটিং ফ্যাক্টর নিয়ে কাজ করছেন এর আগে, আমাদের বেসিক্যালি পার আওয়ারে, যেহেতু আওয়ার আমাদের সমস্যা কি নিয়ে, ম্যাটেরিয়ালের অভাব নেই, আমাদের অভাব কি নিয়ে, ঘন্টা নিয়ে, হ্যাঁ আওয়ার নিয়ে, আওয়ার। তাহলে আমাদের বের করতে হবে পার আওয়ারে কন্ট্রিবিউশন কত। হ্যাঁ, প্রথমে কি করতে হবে, আমাদের থ্রুপুট কন্ট্রিবিউশন বের করে নিতে হবে, তারপরে আমাদের পার আওয়ারের কন্ট্রিবিউশন। তাহলে আমরা থ্রুপুট কন্ট্রিবিউশন খুব সহজে বের করতে পারবো। সেলস থেকে ম্যাটেরিয়াল কস্ট বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের কন্ট্রিবিউশনটা পেয়ে যাবো আমরা। দেখেন এই যে সেলিং প্রাইস এক্স এর জন্য $15, ওয়াই এর জন্য $20, ম্যাটেরিয়াল কস্ট কোশ্চেনে দেওয়া আছে 10 আর এর জন্য 11, তাহলে এর প্রফিট হয় $5 করে প্রতি ইউনিটে, ওয়াই এর প্রফিট হয় প্রতি ইউনিটে $9। তাহলে কোনটাকে বেশি প্রফিটেবল মনে হচ্ছে? মনে হচ্ছে তো ওয়াই তে আপাতত দেখা যাচ্ছে, আপাতত ওয়াই কে দেখা যাচ্ছে বেশি প্রফিটেবল, তাই না? এবং আপনি কন্ট্রিবিউশন রেশিও বের করলেও কি হবে, এক্স এর থেকে ওয়াই এর বেশি হবে, প্রায় 50% এর কাছে। 20 টাকা বিক্রি করলে 9 টাকা কন্ট্রিবিউশন হয়, প্রায় 50% এর কাছাকাছি। আর এদের 15 টাকা বিক্রি করলে 5 টাকা, তার মানে হচ্ছে আপনার 33%, 1/3, তাই না? এটা হলো বেসড অন র ম্যাটেরিয়াল, বাট ওভারহেড চিন্তা করলে ডিফারেন্ট সিনারি হতে পারে। হ্যাঁ, তারপরে মনে হয় না খুব একটা ইয়ে হবে, ঠিক আছে? তো সমস্যা কি নিয়ে, আওয়ার নিয়ে। তাহলে পার আওয়ারে প্রফিট কত আমাদের বের করতে হবে, মানে থ্রুপুট কত, থ্রুপুট কন্ট্রিবিউশন। সরি, আমি একটা আনসার দিয়ে নিই। ওই যে থ্রুপুট কি জিজ্ঞেস করছিল আমাকে, থ্রুপুট আসলে বোঝাচ্ছে কি, কেউ বুঝছেন থ্রুপুটটা? থ্রুপুটটা মানে যে প্রসেস ওয়াইজ থ্রু করা, মানে আমি র ম্যাটেরিয়ালের ইউটিলাইজেশন এরকম মিন করে, এরকমই কাছাকাছি। থ্রুপুট হচ্ছে যে আমি যে থ্রুপুট, আমি যে প্রোডাকশনটা যেই সময়ের ভিতরে শেষ করতে চাইছিলাম, সেই সময়ের ভিতরে আমি প্রোডাকশন গুলো যেই স্ট্যান্ডার্ডে শেষ করছিলাম শেষ করতে পারলাম কিনা, এটাকে বলে থ্রুপুটের একটা স্ট্যান্ডার্ড বা রেট। যে যাদের যত বেশি স্পিড এবং যত ডিফেক্ট ফ্রি তারা করতে পারে, যত দ্রুত করতে পারে, তাদের থ্রুপুট টাইম বলে না, থ্রুপুট টাইম লো হতে হবে, থ্রুপুট টাইম লো হতে হবে। তার মানে কি, প্রোডাকশনটা কমপ্লিট করতে হবে কম সময়ে। ওকে, থ্রুপুট দ্বারা কিন্তু এক ধরনের প্রোডাকশনকে বোঝাই ফেললো। হ্যাঁ, কাছাকাছি। স্যার উৎপাদনের সময় ওটাকে বোঝাবে স্যার। হ্যাঁ, রাইট। হ্যাঁ, উৎপাদনের সময় বলে থ্রুপুট দ্বারা তো উৎপাদনকে বোঝাই ফেললো, তাই না? এটা জাস্ট আউটপুটের ক্লোজ। হ্যাঁ, আউটপুটের মতো। স্যার একটু সংক্ষেপ হচ্ছে, কে কত কম সময়ে উৎপাদন করতে পারবে স্যার? রাইট, তার থ্রুপুট টাইম তত কম সময় হবে। আচ্ছা, তাহলে এরা কি বের করতে যাচ্ছে দেখেন, তাহলে যদি আমার $5 থ্রুপুট হয় 2 ঘন্টায়, তাহলে প্রতি ঘন্টায় কত হচ্ছে? আড়াই। এটাকে তারা নাম দিচ্ছে, এটার নাম তারা বলছে রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার। এটার নাম তারা কি বলছে, রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার। এটার সূত্র আপনাদের বইতে দেওয়া আছে, এটা পেজ নাম্বার 101 এ দেওয়া আছে। আমি একটু দেখাতেও পারি, 3টা ফর্মুলা দেওয়া আছে আপনাদের বইতে। যে ফর্মুলা কোথায় পেলাম, এই যে রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার, থ্রুপুট কন্ট্রিবিউশন কে ওই যে টাইম দিয়ে ভাগ করলে পেয়ে যাব রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আর কস্ট পার ফ্যাক্টরি আওয়ার বলতে এরা বোঝাচ্ছে টোটাল ফ্যাক্টরি কস্ট কে ওই যে টাইম দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে কি হবে, আমরা কস্ট পার ফ্যাক্টরি আওয়ার পাবো। আর এটাই শেখাবো এই অঙ্কটা শেষ করে। আর ওই প্রথমটাকে, রিটার্নটাকে যদি আমরা কস্ট দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাই, এটা যদি 1 বা তার বেশি হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্রোডাক্টটা প্রফিটেবল, নরমালি বুঝতে পারবো। এর ভিতরে আরো কিন্তু আছে, আমরা দেখাবো। এখন এটার ভিতরে আমি স্যার কত বেশি হলে? কমপক্ষে 1 হতে হবে। আমি শেখাবো, আগামী ক্লাসে ডিটেইলস শেখাবো, ভয় নাই। কোনো কিছু অস্পষ্ট রেখে আমি যাবো না, অস্পষ্ট রাখবো না, একদম স্পষ্ট করে দেবো। ওকে স্যার।
আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম এটা শেষ করি, টাইম শেষের দিকে আমাদের। তাহলে আমরা বললাম র্যাঙ্কিং যদি আমরা করি তাহলে দেখছি এক্স এর থ্রুপুট রেটটা কি $2.5 বেশি, আর ওয়াই এর কত? মাত্র 1.5। তাহলে আপনারা বলেন যে আমাদের যে 80,000 ঘন্টা আমাদের হাতে ছিল, তো আমরা কি আগে এক্স তৈরি করবো না ওয়াই তৈরি করবো? অবশ্যই এক্স তৈরি করবো, যদি সময় কম আচ্ছা, যদি ওয়াই স্যার ওয়াই করবো, কারণ ওয়াই করতাম যদি ট্র্যাডিশনালি আমরা বলতাম যে ওয়াই যেহেতু প্রফিটের রেটটা বেশি, ওয়াই তৈরি করা উচিত, কিন্তু আমাদের টাইম সমস্যা কম হচ্ছে ছিল, hour। আমাদের তো বটলনেক সময় স্যার রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার তো ওয়াই এরই কম আছে স্যার। আচ্ছা, দেখাচ্ছি, প্রমাণটা করে দেখাচ্ছি। হ্যাঁ, ওয়াই করলে আপনি বাসায় করে দেখবেন ওয়াই তে লস হবে। হ্যাঁ, কিভাবে লস হবে দেখাচ্ছি। এই আপনি বললেন না থ্রুপুট অ্যাকাউন্টিং করে লাভটা কি, এটাই লাভ। এই যে আপনি যে ভুল বুঝতেছেন যে ওই প্রফিটটা কন্ট্রিবিউশন দেখে আপনি ডিসিশন নিয়ে ফেললেন, তাই না? এটাই হচ্ছে লাভ হবে। ডিসিশনে হেল্প করবে। ডিসিশনটা কেন ভুল হচ্ছে আপনার? আমাদের ঘন্টা আছে কত? 80,000। যদি আমরা এই 30,000 ইউনিট তৈরি করি, প্রতি ইউনিটে লাগবে হচ্ছে 6.5 ঘন্টা করে। কত ঘন্টা লাগবে বলেন তো? 180 ঘন্টা, 1,80,000 ঘন্টা। আমি এই ওয়াই তৈরি করলে এক্সে হাতি দিতে পারবো, রাইট? বুঝা গেছে? জি। ওকে, তাহলে যদি আপনি যে আপনার সাথে যদি আমি এগ্রি করি, একমত হলে আপনি ভাগ দেন 80,000 ঘন্টা ভাগ 30,000, সরি 6 দিয়ে ভাগ দেন 80,000 কে। 80,000 ভাগ 6, স্যার 13,333 সামথিং আসছে। এই কয়টা ইউনিট আপনি তৈরি করতে পারবেন। ওকে, এক্স এ তো হাতই দিতে পারবেন না, ঠিক আছে? রাইট, আমার ক্যাপাসিটি বা টার্গেট প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন আসেন তাহলে আমাদের ক্যালকুলেশনে বললো থ্রুপুট হিসেবে ওয়াই কে প্রায়োরিটি দেওয়া উচিত, কিন্তু যখন আমরা রিসোর্স দিয়ে আওয়ার দিয়ে ভাগ করলাম, যে আওয়ারটা আমাদের খুবই লিমিটেড, আমাদের 2টা প্রোডাক্ট তৈরি করার মতো আওয়ার আমাদের হাতে নাই, সে আওয়ার দিয়ে ভাগ করে দেখলাম যে যদি আমরা এক্স তৈরি করি প্রতি ঘন্টায় $2.5 করে লাভ হবে, আর যদি ওয়াই তৈরি করি প্রতি ঘন্টায় 1.5। তাহলে আমরা আগে এই হিসেবে আমরা কাকে ফোকাস করবো আগে? স্যার এক্স কি? স্যার আমি তখন ভেবে নিছি কি এটা হচ্ছে আওয়ার দেওয়া আছে স্যার, কিন্তু এখানে তো ডলার দেওয়া আছে, এটা বুঝিনি। আচ্ছা, ওকে, তাহলে তো ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। জি স্যার। তাহলে আমরা এক্স কত ইউনিটের ডিমান্ড আছে মোট মার্কেটে? 25,000 ইউনিট। প্রতি ইউনিট তৈরি করতে কত লাগে? 2 টাকা। 2 ঘন্টা করে। 2 ঘন্টা। জি স্যার। তাহলে মোট কত ঘন্টা কনজিউম করবে? 50,000 ঘন্টা। 50,000 ঘন্টা। প্রতি ঘন্টায় লাভ কত করে হয়? 2.50। 2.5। তাহলে 50,000 গুণ 2.5, $1,25,000 লাভ হবে এক্স তৈরি করলে, রাইট? রাইট। এখন আমাদের আর বাকি থাকলো কত ঘন্টা? মোট 30,000 ঘন্টা। মোট 80,000 ঘন্টা আছে, 50,000 নষ্ট হয়ে গেছে, আর 30,000 আছে। জি। 30,000 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, যেহেতু প্রতি পিস ওয়াই তৈরি করতে 6 ঘন্টা লাগে, তাহলে কত পিস তৈরি করতে হবে ওয়াই? 5,000 পিস। তাহলে এই যে 5,000 পিস, বুঝে গেছেন? মানে দিস ইজ দ্য বেস্ট ব্লেন্ডিং। রাইট। তাহলে 30,000 ঘন্টায় যদি আমরা ওয়াই তৈরি করি, তাহলে প্রতি ঘন্টায় কত করে কন্ট্রিবিউশন করবো আমরা? তাহলে 45,000। ওকে, তাহলে দুইটা মিলে কত হয়? 1,70,000। 1,70,000। তার মানে স্যার আমি ওয়াই এর 5,000 নিব আর ওটা 25,000 ইউনিট তৈরি করব। রাইট, এটা হচ্ছে বেস্ট এটা আমাকে অপটিমাম প্রোডাক্ট মিক্স। এটার নাম কি? অপটিমাম প্রোডাক্ট মিক্স উইথ ম্যাক্সিমাম প্রফিট। এই যে আপনি প্রথমে যে ভুলটা বুঝছিলেন, দেখেন হয়তোবা আমি ভুল বুঝছি বা আপনি হয়তো এটা খেয়াল করেন নাই ডলার। আমরা যদি ওয়াই কে ফোকাস করতাম তাহলে কি হতো? আমরা 80,000 ঘন্টা আমাদের আছে কোম্পানিতে, 80,000 ঘন্টায় আমরা তৈরি করতে পারতাম, একদম তো বলেই দিলেন, আমি তারপরেও দেখাচ্ছি, 6 ঘন্টা লাগে একটা তৈরি করতে, তাহলে 13,333 পিস আমরা তৈরি করতে পারতাম। প্রতি পিসে $9 করে আমাদের কন্ট্রিবিউশন হতো, তাই না? $9 করে, তাই না? জি। তাহলে কত হতো? 1,20,000। কিন্তু এখন কত হয়েছে? 1,70,000। কত কম বেশি? 50,000। 50,000 কম। এবার আপনি বুঝছেন থ্রুপুট অ্যাকাউন্টিং এর উপকারিতা আমাকে আর বলতে হবে, আপনাকে ব্যাখ্যা করে বলতে হবে কেন ইউজ করব? কথা বলেন না তো স্যার, কনফিউশন হচ্ছে। কনফিউশনের কি আছে? দেখলেনই তো যে থ্রুপুটের যদি বটলনেক রিসোর্স থাকে, তাহলে থ্রুপুট দিয়ে আমরা বেস্ট ডিসিশন পাচ্ছি। আর এই যে কন্ট্রিবিউশন, এখান থেকে টোটাল ফ্যাক্টরি কস্ট বাদ দিয়ে দেবো, অর্থাৎ লেবার, ওভারহেড যা থাকে সব বাদ দিয়ে দেবো, তাহলে গ্রস প্রফিট কত হবে? আমাদের মোট প্রফিট হবে কত? 42। এই এটুকুই জানতে চাচ্ছি। ওকে, আজকে সময় শেষ হয়ে গেছে। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে, যা কিছু বললাম এখান থেকে
স্যার বটলনেক আরেকবার বলেন স্যার, যদি একবার বলছেন স্যার। বটলনেক হচ্ছে আপনি কাজ করতে গিয়ে যেটাতে শর্টেজ, যেটা আমরা আগামী ক্লাসে পড়াবো থিওরি অফ কনস্ট্যান্ট। হ্যাঁ, জি আপনার সমস্যা কি নেই? আপনার কোম্পানিতে কি ম্যাটেরিয়ালের ঘাটতি পড়ে নাকি লেবারের ঘাটতি পড়ে নাকি মেশিন আওয়ার? কোনটা স্কেয়ার্স, কোনটা সহজে পাওয়া যায় না, যতটা চান ততটা পান না, কোনটা এটা? মানে আমার যেটা বটলনেক প্রবলেম সেটা ফাইন্ড আউট করতে হবে। রাইট, ওইটাকে যদি আপনি ওই কনস্ট্যান্ট রিসোর্স, ওটাকে বলে কনস্ট্যান্ট রিসোর্স বা বটলনেক, তো ওইটাকে যদি আপনি হাইয়েস্ট ওইটাকে সেন্টারে রেখে আপনাকে কি করতে হবে? অন্যান্য রিসোর্স গুলোকে ইউটিলাইজ করতে হবে, নাহলে কিন্তু ভুল ডিসিশন আসবে। এবার কি বটলনেক বুঝছেন? জি স্যার, জি স্যার। আপনারা বুঝছেন আপনি? জি স্যার। হ্যাঁ, বটলনেক বলতে আমরা বোঝাচ্ছি যে যেটা আমার আমি চাচ্ছি যা সেটা অ্যাভেলেবেল না। আপনি চাচ্ছেন যে পড়বো আমি 12 ঘন্টা, আপনি দেখা যাচ্ছে যে এই চাকরি বাকরি সংসার সবকিছু মিলে সময় পাচ্ছেন 4 ঘন্টা, তাহলে আপনার জন্য টাকা ব্যাপার না, আপনার জন্য অন্য কিছু ব্যাপার না, কিন্তু আপনার সমস্যা কি? সময় হচ্ছে আপনার বড়। আপনার বই আর একজন মনে করেন টাকা নাই বই কেনার, তার সময় প্রচুর, 24 ঘন্টা পড়ে বসে থাকে, কিন্তু বই কেনার টাকা নাই, তার বটলনেক কি? তার ফাইন্যান্সিং প্রবলেম, টাকা। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। তাহলে আমরা ক্লোজ করলাম আজকে। ওকে জি স্যার, স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।